ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যত বেশি দিন যাচ্ছে তত বেশি ফেব্রুয়ারি কাছে চলে আসছে। আর আপনারা সবাই জানেন ফেব্রুয়ারির 14 তারিখে ভূত.com-এর 6 বছর পূর্ণ হবে। আমাদের অনেক আয়োজনের চিন্তা ভাবনা রয়েছে, আশা করছি সাথে থাকবেন। এবার নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি মিনহাজুল ইসলাম সৈকত। আপনি 2019 সালের 18 জানুয়ারি তৎকালীন ভূত এফএমে আমার একটি ইমেইল পড়েছিলেন। সেটি ছিল প্রথম এবং শেষ। এরপর আর কোনো লেখা পাঠানো হয়নি। আজ 9 ডিসেম্বর 2025 গ্রামের বাড়িতে শীতের ছুটি কাটাতে এসেছি। আমাদের গ্রাম সম্পর্কে একটি আশ্চর্যজনক ঘটনা প্রচলিত আছে, সেটি আজ লিখতে বসেছি। আশা করি ভালো লাগবে। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কথা না বাড়িয়ে এবার মূল অংশে চলে যাই। মহান আল্লাহ তাআলা যুগে যুগে আমাদের মাঝে অনেক ধার্মিক ও পরহেজগার মানুষ পাঠিয়েছেন, যাতে করে তারা আমাদের বিভিন্ন ধর্মীয় শিক্ষা দিতে পারেন। এসব আলোকিত মানুষ ধর্মীয় শিক্ষার পাশাপাশি নিজেদের জ্ঞান এবং আল্লাহ প্রদত্ত নানা কেরামতের মাধ্যমে সমাজের উপকার করে গেছেন। এদের আমরা সহজ ভাষায় পীর সাহেব বলে ডাকি। বর্তমানে এমন ইমানদার পীর সাহেব খুঁজে পাওয়া দুষ্কর হলেও আজ থেকে প্রায় 100 বছর আগে আমাদের গ্রাম বালিকান্দায় একজন বিখ্যাত পীর সাহেব ছিলেন, যাকে সবাই মরহুম সাহেব নামে চিনত। সে সময় তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল পুরো এলাকা জুড়ে। এলাকাবাসীর যে কোনো সমস্যায় তিনি নিঃস্বার্থভাবে এগিয়ে আসতেন। বালিকান্দা থেকে প্রায় 7 গ্রাম দূরে বফলগাড়ি নামের একটা গ্রামে আরেকজন পীর সাহেব থাকতেন, ইয়ারউদ্দিন সাহেব। তিনি ছিলেন মরহুম সাহেবের ঘনিষ্ঠ বন্ধু। তারা দুজন মিলে আশেপাশের মোট 9টি গ্রামের মানুষের সেবা করতেন। 1950 সালের দিকে আমাদের এলাকায় ভয়াবহভাবে কলেরা ছড়িয়ে পড়ে। গ্রামের পর গ্রাম মানুষ মারা যেতে থাকে। লোকমুখে শোনা যায় সে সময় কোনো অপশক্তির প্রভাবে এই কলেরা ছড়িয়ে পড়েছিল। এমন মহামারীর সময় মরহুম সাহেব ও ইয়ারউদ্দিন সাহেব বিভিন্ন তদবিরে লিপ্ত হন। কথিত আছে তাঁরা জিনদের মাধ্যমে চিকিৎসা করতেন। আল্লাহ রহমতে সে যাত্রায় কলেরার ভয়াবহ প্রকোপ ঠেকানো সম্ভব হয়। এরপর আরও একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে। শোনা যায় তারা দুজন মিলে দীর্ঘদিন এক বিশাল সাধনার মাধ্যমে 9টি গ্রামকে ঘিরে একটি অদৃশ্য বলয় তৈরি করেন, যাতে কোনো অপশক্তি গ্রামের মানুষের ক্ষতি করতে না পারে। অলৌকিক কথা কি জানেন? আমার দাদুর কাছ থেকে শোনা 1971 সালে যখন সারা দেশে যুদ্ধ, লাখ লাখ মানুষ প্রাণ হারাচ্ছে, তখন আমাদের এলাকায় যুদ্ধ তো দূরের কথা, কোনো হানাদার বাহিনী পর্যন্ত প্রবেশ করতে পারেনি। একবার একদল পাকিস্তানি বাহিনী জিপে করে বফলগাড়ি আক্রমণ করতে এসেছিল। বফলগাড়ির প্রবেশ পথে ছিল একটি বড় ব্রিজ। তারা যখনই সেই ব্রিজ পার হওয়ার চেষ্টা করে, ঠিক তখনই ব্রিজটি ভেঙে নদীতে পড়ে যায়। সেই ঘটনায় একজন হানাদার বাহিনীর সদস্যও জীবিত ফিরে যেতে পারেনি। বার্ধক্যজনিত কারণে 1960-এর দশকে পীর সাহেব মরহুম ও ইয়ারউদ্দিন সাহেব ইন্তেকাল করলেও সেদিন গ্রামবাসী বুঝেছিল মৃত্যুর আগে তারা এমন এক অদৃশ্য বলয় তৈরি করে গেছেন যা আজও এই গ্রামের মানুষকে আগলে রেখেছে। সবকিছু ঠিকঠাকই চলছিল। ঘটনাটা 1975 সালের দিকের। তখন বর্ষাকাল। এ সময় গ্রামে প্রচুর মাছ পাওয়া যেত। বালিকান্দা গ্রামে 2 ভাই, তোনার আর মোনার, মাছ ধরতে তারা ভীষণ ভালোবাসত। তারা প্রায় প্রতি রাতেই ফাঁচা দিয়ে মাছ ধরতে বের হতো। আমাদের এলাকায় রাতে মাছ ধরাকে বলা হয় আন্ধারি মারা। আর ফাঁচা হলো বাঁশের মাথায় 8 থেকে 10টি সূচালো লোহার চিকন ফলা বাঁধা একটি মাছ ধরার যন্ত্র। হারিকেন হাতে তোনার আর মোনার গভীর রাতে ফাঁচা নিয়ে আন্ধারি মারত। এক রাতে কি যে হলো, তারা কোনো মাছই পাচ্ছিল না। যা একটু পাচ্ছিল তা খুবই ছোট ছোট। তখন তোনার বলল, ভাই মোনার, শুনেছি মরহুম সাহেবের মাজারের পাশে যে দিঘিটা আছে সেখানে নাকি প্রচুর মাছ। ভয়ের কারণে কেউ সেখানে মাছ ধরতে চায় না। চল আজ আমরা যাই। মোনার সঙ্গে সঙ্গে আপত্তি করল, খেপেছিস? ওই জায়গাটা খুব দোসাঙ্গা। আমাদের এলাকায় ভৌতিক জায়গাকে দোসাঙ্গা বলা হয়। তোনার বলল, এইসব আজগুবি কথা আমি বিশ্বাস করি না। আজ পর্যন্ত কত রাতে আমরা মাছ ধরেছি, কখনো কি কোনো জিনভূত দেখেছি? কিছুই নেই, চল।
বড় বড় মাছ পাবো, বাজারে বিক্রি করলে ভালো টাকা হবে, বর্ষার শেষে চথার মেলায় অনেক কিছু কেনা যাবে। আরে তুই তো নতুন বিয়ে করেছিস, মেলায় না গেলে ইজ্জত থাকবে। মোনার কিছুক্ষণ চুপ করে রইল, মনে মনে ভাবল, কি ব্যাপার, প্রতিদিন তো অনেক মাছ পাওয়া যেত, আজ বিকেলে বৃষ্টি হয়েছে, আজ তো আরো বেশি মাছ পাওয়ার কথা, কিন্তু আশ্চর্যের বিষয় মাছই নেই। আরো আশ্চর্যের ব্যাপার যে তোনার জিন ভূতের ভয়ে একা কখনো রাত্রে বের হতে চায় না, মাছ ধরতে আনার জন্য যাকে জোর করতে হয় সে হঠাৎ বলছে মরহুম সাহেবের মাজারের পাশের দিঘিতে মাছ ধরতে যাবে। এত সাহস পেল কোথায়? তারপর মোনার বলল, চল, যা হওয়ার হবে, আজ মাছ না নিয়ে বাড়ি ফিরবো না। যেই কথা সেই কাজ, দুজনে রওনা দিল মরহুম সাহেবের মাজারের পাশের দিঘির দিকে। অবাক করার মতো ব্যাপার, অল্প সময়ের মধ্যেই তারা একের পর এক বিশাল বিশাল শোল মাছ ধরতে লাগলো। এত বড় শোল মাছ তারা আগে কখনো দেখেনি। অল্প সময়ে দুটো ব্যাগ ভরে গেল। আর মাছ রাখার জায়গা না থাকায় মোনার বলল, তোরা রে, আজ এই পর্যন্তই থাক, কাল আবার আসবো, চল বাড়ি যাই, রাত অনেক গভীর হয়ে গেছে। তোনার রাজি হলো, কিন্তু বাড়ি ফেরার জন্য যেই না পা ফেলল তখনই তারা দেখল বিশাল লম্বা একটা সাদা সাপ তাদের পথ আটকে আড়াআড়ি ভাবে শুয়ে আছে। এমন অদ্ভুত সাপ দেখে দুজনেরই পিলে চমকে গেল। মোনা নিজেকে সামলে তোনারকে বলল, ভয় পাস না, এটা মরহুম সাহেবের মাজারের জায়গা, কিছু হবে না, চল অন্য পাশ দিয়ে যাই। কিন্তু অন্য পাশ দিয়ে যেতে গিয়েও তারা দেখল সেই একই সাপ পথ আটকে শুয়ে আছে। তারা দোয়া দুরুদ পড়তে লাগলো, অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। ঠিক তখনই মেঘের ভয়ঙ্কর গর্জনের সঙ্গে শুরু হলো তুমুল বৃষ্টি। সেই বৃষ্টিতে তাদের হ্যারিকেন নিভে গেল। চারপাশে খুটখুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আশ্চর্যের ব্যাপার সেই অন্ধকারের মাঝেও সাপটিকে স্পষ্ট দেখা যাচ্ছিল। তোনার এবার রেগে অন্ধ হয়ে গেল। এতটা রাগ মনে হলো সাপটি তাদের জন্ম জন্মান্তরের শত্রু। রাগে গর্জে উঠে সে ভাঁচা দিয়ে সাপটিকে আঘাত করল। ফিনকি দিয়ে রক্ত ছিটকে এসে পড়ল তাদের গায়ে। মোনার চিৎকার করে উঠল, তুই কি সর্বনাশ করলি? বাঁচতে চাইলে এখনই দৌড়তে। দুজনেই অন্ধকারে দিক আন্দাজ করে প্রাণপণে ছুটতে লাগলো। কাঁটা ও গাছের আঘাতে তাদের শরীরের অনেক জায়গা কেটে গেল, কিন্তু সেই যন্ত্রণাগুলো তখন তাদের কাছে তুচ্ছ মনে হচ্ছিল। এক দৌড়ে তারা মাজার এলাকা পেরিয়ে বড় কাঁচা রাস্তায় উঠল। ঠিক তখনই মাজারের দিক থেকে ভেসে এলো বিকট কান্নার শব্দ। তোনার বাড়ি যেতে চাইছিল, কিন্তু মোনার বলল, বাঁচতে চাইলে খাদেমের কাছে চল। তারা এক দৌড়ে মাজারের খাদেম নাসিরুল্লাহর কাছে গিয়ে হাজির হল। তোনার আর মোনারকে দেখেই তিনি ভীষণ রেগে গেলেন এবং তাদের মারতে উদ্যত হলেন। ভয়ে তারা খাদেমের পায়ে ধরে ক্ষমা চাইতে লাগলো। তোনার কাঁদতে কাঁদতে বলল, আল্লাহর দোহাই লাগে খাদেম সাহেব, আমরা ভয়ঙ্কর ভুল করে ফেলেছি। আপনি আল্লাহর কাছের মানুষ, দয়া করে আল্লাহর রহমতে আমাদের এই বিপদ থেকে বাঁচান। খাদেম নাসিরউদ্দিন কান্নায় ভেঙে পড়লেন, বললেন, তোদের জন্য আজ 9 গ্রামের মানুষ বিপদে পড়ে গেল। নিজের অজান্তেই তোরা কত বড় সর্বনাশ ডেকে এনেছিস তা কল্পনাও করতে পারবি না। এবার শুরু হবে মৃত্যুর খেলা। তোরা আমার হুজুর জিন আল হুদকে নির্মমভাবে হত্যা করেছিস। মরহুম সাহেব আর ইয়ারউদ্দিন সাহেব 3টি পবিত্র স্থানকে কেন্দ্র করে যে অদৃশ্য বলয় তৈরি করেছিলেন, সেটা গ্রামকে বিভিন্ন অপশক্তির হাত থেকে রক্ষা করত। প্রথম কেন্দ্র মরহুম সাহেবের মাজার, দ্বিতীয় কেন্দ্র ইয়ারউদ্দিন সাহেবের মাজার, আর তৃতীয় কেন্দ্র এই 2 মাজারকে সংযোগ করা রেখার মধ্যবিন্দু। বলে রাখা ভালো, সেই মধ্যবিন্দুতেই অলৌকিকভাবে 2 পীর সাহেবের জীবদ্দশায় এক রাতের মধ্যে একটি মসজিদ গড়ে উঠেছিল। নাসিরউদ্দিন বললেন, আল হুদ, আল জামি, আল আজিজ, এরা আপন 3 ভাই। মরহুম সাহেব ও ইয়ারউদ্দিন সাহেবের বন্ধু জিন। কোন শয়তানি শক্তি যেন বলয় ভেদ করে গ্রামের মানুষের ক্ষতি করতে না পারে, সেজন্য তারা বলয়টি রক্ষণাবেক্ষণ করত। আল হুদ প্রথম কেন্দ্রের, আল জামি দ্বিতীয় কেন্দ্রের, আল আজিজ তৃতীয় কেন্দ্রের। আর তোরা আল হুদকে হত্যা করলি। আল হুদ এবং তার অনুসারী 51টি জিন একত্রে
কেন্দ্রে বহু বছর ধরে এক শক্তিশালী শয়তানি পিশাচ জিন ও তার 40টি অনুসারী শয়তানি জিনকে বলয়ের ভেতরে প্রবেশ করতে বাধা দিয়ে আসছিল। কিন্তু সেই পিশাচ জিনটি গত কয়েক বছর ধরে প্রচুর শক্তি সঞ্চয় করেছিল এবং ধীরে ধীরে বলয়ের কিছু দুর্বলতা খুঁজে বের করেছিল। অবশেষে আজ এই অমাবস্যার রাতে নিজের পূর্ণ শক্তি প্রয়োগ করে সে প্রথম কেন্দ্রে ভয়ঙ্কর আক্রমণ চালায়। আল হুদ ও তার অনুসারী জিনেরা এই আক্রমণের চাপ সামলাতে হিমশিম খাচ্ছিল। ঠিক সেই সময় এক জিন এসে আমাকে জানায়, তোরা দিঘিতে থাকা শোল মাছের রূপধারী জিনগুলোকে ধরে বস্তাবন্দি করছিস। এর ফলে আল হুদের শক্তি কমে যাচ্ছিল। সেই কারণেই আল হুদ তোদের পথ আটকে দাঁড়িয়েছিল যাতে তোরা জিনগুলোকে ছেড়ে দিস। কিন্তু তোরা তা না করে আল হুদকেই হত্যা করেছিস, আর তার ফলে সেই শয়তানি পিশাচ জিন বলয় ভেদ করে গ্রামে ঢুকে পড়েছে। এই কথা বলেই খাদেম নাসিরউদ্দিন তোনার এবং মোনারকে পানি পড়া ও তাবিজ দিয়ে বললেন, এইগুলা নিয়ে যা, আর কোনো দিন আমার চোখের সামনে আসবি না। এরপর থেকেই শুরু হলো পিশাচ জিনের নির্মম অত্যাচার। মনে হতে লাগলো যেন ক্ষুধার্ত একদল হায়েনা পুরো গ্রামে হানা দিয়েছে। মানুষ প্রকাশ্যে একের পর এক ভয়াবহ জিন অত্যাচারের শিকার হতে লাগলো। এতদিন বলয় ভেদ করতে না পারায় তাদের ক্রোধ যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিল। মনে আছে কি 1950 সালের দিকে যখন কলেরায় গ্রামের পর গ্রাম মানুষ মারা গিয়েছিল? সেটাও কোনো সাধারণ কলেরা ছিল না। এক অপশক্তির প্রভাবেই সেই কলেরা ছড়িয়েছিল, আর সেই অপশক্তিটাই ছিল এই পিশাচ জিন। আজ সে আবার কলেরাকে সঙ্গে করে ফিরে এসেছে। এই ঘটনাগুলো গ্রামের বৃদ্ধ লোকেরা সবাই জানে। এর পরের ঘটনাটি আমি আমার এক দাদু নাম সলিমুল্লাহ তার কাছ থেকে শুনেছি। তিনি ছিলেন খাদেম নাসিরউদ্দিনের সেবক। তিনি বলেছিলেন, যখন গ্রামের পর গ্রাম মানুষ মরতে শুরু করলো, তখন খাদেম নাসিরউদ্দিন ইয়ারউদ্দিন সাহেবের মাজারের খাদেম সোহরাব আলী, জিন আল জামি ও আল আজিজ এই সমস্যার সমাধানের জন্য প্রথম কেন্দ্রে একটি জরুরি বৈঠক করেন। সেখানে সিদ্ধান্ত হয় তারা পিশাচ জিনটির সঙ্গে কথা বলবে এবং কি করলে সে গ্রাম ছেড়ে যাবে সে বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবে। কিন্তু পিশাচ জিনটি ছিল অত্যন্ত শক্তিশালী। কার শরীরে তাকে হাজির করা হবে এই প্রশ্নে সবাই গভীর দুশ্চিন্তায় পড়ে গেল, কারণ জিন হাজির হলে সেই মানুষটি মৃত্যুবরণ করতে পারে। অবশেষে উপায় না পেয়ে খাদেম সোহরাব আলী বললেন, আমি তুলা রাশি, আমি ওই শয়তানটিকে ধারণ করতে পারবো ইনশাল্লাহ। আল্লাহর রহমত এবং ইয়ারউদ্দিন সাহেবের দেয়া জ্ঞান আমার সঙ্গে আছে। দিনক্ষণ ঠিক হলো। এক শুক্রবার গভীর রাতে নির্ধারিত সময়ে পিশাচ জিনটিকে খাদেম সোহরাব আলীর দেহে হাজির করা হলো। যতটা সহজে বলা যায়, জিন হাজির করা মোটেও ততটা সহজ ছিল না। অনেক লোভ দেখিয়ে, অনেক কষ্ট সহ্য করে তাকে অবশেষে হাজির করা হয়। প্রথমেই তার নাম জানতে চাওয়া হলো। সে অত্যন্ত চালাক, শক্তিশালী এবং ভীষণ অহংকারী এক জিন। সে বলল, আমার নাম জাল্লান, আমাকে এখানে ডাকা হয়েছে কেন? এই বলেই সে হুঙ্কার দিতে লাগলো এবং চিৎকার করে বলতে শুরু করলো, এই 9টি গ্রাম আমি ধ্বংস করে ফেলবো। এই অসীম শক্তির অধিকারী স্বয়ং ইবলিসের অনুসারী। তোদের মতো তুচ্ছ মানুষ আর জিন আমার পায়ের ধুলোর থেকেও নগণ্য। মরহুম ইয়ারউদ্দিন আমাকে ধোঁকা দিয়ে এই 9টি গ্রামকে বলয়ের মাধ্যমে অদৃশ্য করে রেখেছিল, যাতে আমি মানুষের ক্ষতি করতে না পারি। কিন্তু আজ তোরা কি করবি? কে রক্ষা করবে তোদের আমার হাত থেকে? এই বলে জাল্লান বিকট হাসিতে ফেটে পড়ল। তখন খাদেম নাসিরউদ্দিন বললেন, জাল্লান, নিরীহ মানুষের জীবন নিয়ে তোর লাভ কি? আল্লাহ আছেন, তাকে ভয় কর, সবাইকে ছেড়ে দে। জাল্লান বিদ্রুপ করে বলল, নিরীহ মানুষ? এই গ্রামগুলো দেখ নাসিরউদ্দিন, মানুষ কত পাপে লিপ্ত। এদের মেরেই আমার শক্তি বৃদ্ধি করব। নাসিরউদ্দিন বললেন, জাল্লান, কিসের বিনিময়ে তুমি এই 9টি গ্রামকে মুক্তি দেবে বলো? জাল্লান বলল, বিনিময়? তোদের মতো তুচ্ছ মানুষ আমাকে কি দিতে পারবে? আমি এদের সবাইকে মারব
আর উপহার নেব আমার প্রভুর কাছ থেকে। তখন খাদেম নাসিরউদ্দিন বুঝে গেলেন তার সঙ্গে সমঝোতা সম্ভব নয়। এরপর হঠাৎই জাল্লান বিকট এক চিৎকার দিয়ে খাদেম সোহরাব আলীর দেহ থেকে বের হয়ে গেল। জাল্লান খাদেম সোহরাব আলীর দেহ থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল, যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। মোমবাতির শিখাগুলো একে একে নিভে গেল, আর প্রথম কেন্দ্রটি ঘন অন্ধকারে ডুবে গেল। খাদেম সোহরাব আলী মাটিতে লুটিয়ে পড়লেন। তার মুখ ফ্যাকাশে, ঠোঁট নীল হয়ে গেছে। কয়েক মুহূর্ত মনে হলো তিনি আর বেঁচে নেই। সবাই আতঙ্কে হে আল্লাহ বলে উঠল। খাদেম নাসিরউদ্দিন দ্রুত কোরআনের আয়াত পাঠ করতে শুরু করলেন। খাদেম সোহরাব আলী ধীরে ধীরে চোখ খুললেন। ক্ষীণ কণ্ঠে বললেন, বহু বছরের পুরনো যুদ্ধ আবার নতুন করে শুরু হতে চলেছে। বলয় নতুন করে তৈরি না করলে 9টি গ্রাম কেউ রক্ষা করতে পারবে না। আল জামি ও আল আজিজকে ডেকে নাসিরউদ্দিন বললেন, হুজুর, আপনারা পীর সাহেবের বন্ধু। এতদিন নানা বিপদে আপনারা এই গ্রামকে রক্ষা করেছেন। আপনারাই বলুন কিভাবে আবারও জাল্লানের হাত থেকে গ্রামকে রক্ষা করা সম্ভব। আলজামি বলল, দেখো নাসিরউদ্দিন, মরহুম ও ইয়ারউদ্দিন ছিলেন অত্যন্ত প্রখর জ্ঞানের অধিকারী। তারা তাদের ইলমের মাধ্যমে এই শয়তানকে একসময় গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু এতদিনে শয়তানটি শতগুণ শক্তিশালী হয়ে উঠেছে। একে তাড়াতে হলে আমাদের আরো শক্তির প্রয়োজন হবে। পাশাপাশি বলয়টিকেও সম্পূর্ণ নতুন করে নির্মাণ করতে হবে। আল আজিজ বলল, জাল্লানকে তাড়ানোর চেয়ে তাকে হত্যা করাই সহজ। তবে তার জন্য জাল্লানের বংশ পরিচয় এবং তার দুর্বলতা খুঁজে বের করতে হবে। এ কাজের জন্য তোমাদের জিনদের জগৎ সেরাফাইন আর কানাতে যেতে হবে। সেখানে আমার বন্ধু ফিমান তোমাদের সাহায্য করবে। সব মিলিয়ে তোমাদের হাতে মাত্র 3 দিন সময় আছে, কারণ আমি, আলজামি আর আমাদের সহযোগী জিনেরা মিলে যেভাবেই হোক 3 দিনের বেশি এই শয়তানদের আটকে রাখতে পারবো না। এরা অত্যন্ত শক্তিধর এবং সরাসরি শয়তানের কাছ থেকেই তারা ক্ষমতা পায়। খাদেম নাসিরউদ্দিন ও সোহরাব আলী ফিমানের সাথে দেখা করতে সেরাফাইন আরাকানের উদ্দেশ্যে রওনা হলেন। আল জামি তাদের নিয়ে 3য় কেন্দ্রের মসজিদে পৌঁছালেন। তখন জামি কয়েকটি বাক্য উচ্চারণ করতেই মসজিদের এক কোণে একটি গোপন দরজা খুলে যায়। সেই দরজা দিয়েই তারা দুজন অন্য জগতে চলে যায়। এরপরে ঘটনাগুলো সামিউল্লাহ দাদু খাদেম নাসিরউদ্দিনের কাছ থেকে শুনেছিলেন। তিনি বলেছিলেন, আমিও সোহরাব আলী দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই সাদা কাপড় পরিহিত গোলাপের পাপড়ির মতো সুন্দর এক যুবক আমাদের সালাম দিল। আমরা সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলাম ফিমান হুজুরের সঙ্গে দেখা করার উপায় কি। যুবকটি আমাদের তাকে অনুসরণ করতে বলল। তার সঙ্গে এগিয়ে যেতে যেতে আমরা সেরাফাইন আরাকানার অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম। সুসজ্জিত শহর পৃথিবীর কোথাও এমন আছে বলে মনে হয় না। শহরটির শৃঙ্খলা, আলো আর নির্মল পরিবেশ আমাদের মুগ্ধ করল। তাকে অনুসরণ করতে করতে আমরা এক বিশাল প্রাসাদে পৌঁছালাম। সে একটি কক্ষ দেখিয়ে বলল, এটাই ফিমান হুজুরের কক্ষ। আমরা সালাম দিয়ে অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করলাম। এরপর ফিমান হুজুরের কাছে আমাদের সব কথা খুলে বললাম। সব শুনে ফিমান বললেন, জাল্লান এক প্রাচীন জিন। তারপর তিনি একটি বই আমাদের হাতে দিয়ে বললেন সেটি পড়তে। বইটি পড়লেই জাল্লানের ইতিহাস জানা যাবে। বই লেখা ছিল, জাল্লান একসময় একজন ইমানদার জিন ছিল এবং রাহাবিল নামক এক শহরের মন্ত্রী ছিল। কিন্তু জিনদের শয়তানের ধোঁকায় পড়ে সে ক্ষমতার লোভে অন্ধ হয়ে যায়। একসময় শয়তানকে খুশি করতে সে মানুষের শিশুদের বলি দিতে শুরু করে। রাহাবিলের রাজা বিষয়টি জানতে পেরে তাকে শহর ছাড়তে বাধ্য করে। সম্মান, পরিবার সবকিছু হারিয়ে জাল্লান মানুষের ওপর আরো বেশি ক্রুদ্ধ হয়ে ওঠে। জাল্লানের শক্তির উৎস হলো মানুষ হত্যা, আর জাল্লানের শক্তির শেষ হলো আত্মহুতি। এই কথা শোনার পর সোহরাব আলী যেন গভীর চিন্তায় ডুবে গেল। আমি জিজ্ঞেস করলে সে বলল, কিছু না নাসিরউদ্দিন। এই সময় কৌতূহল বশত সোহরাব ফিমান হুজুরকে বলল, আপনি আল হুদ, আল জামি ও আল আজিজ সম্পর্কে জানেন? তারা কিভাবে মরহুম ও ইয়ারউদ্দিন সাহেবের কাছে পৌঁছেছিলেন? ফিমান হুজুর কিছুক্ষণ নীরব থেকে বললেন, এই 3 ভাইয়ের বাবা ছিলেন সেরাফাইন আরকানার এক উচ্চ পদস্থ রক্ষক ও রাজদরবারের
বিশ্বস্ত প্রতিনিধি। জিনদের জগতে যখন অশান্তির ছায়া ঘনিয়ে আসছিল, তখন ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবে তিনি তার 3 পুত্রকে মানুষের জগতে পাঠিয়ে দেন। তিনি নিজ হাতে তাদের মরহুম সাহেবের পিতার তত্ত্বাবধানে রেখে যান, যেন তারা মানুষের মাঝে থেকে ধৈর্য, ত্যাগ ও দায়িত্বের শিক্ষা নিতে পারে। সেখানেই মরহুম সাহেব ও ইয়ারউদ্দিন সাহেবের সঙ্গে তাদের পরিচয়। আর সেই পরিচয় সময়ের সাথে রূপ নেয় অটুট বন্ধুত্বে। নাসিরউদ্দিন ফিরমানকে জিজ্ঞেস করলেন কিভাবে জাল্লানকে হত্যা করা সম্ভব। ফিরমান বললেন, যার জানার কথা সে ইতোমধ্যেই জেনে গেছে জাল্লানকে কিভাবে বধ করতে হবে। এই বলে তিনি সোহরাবের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। এরপর ফিরমান আমাদের হাতে নীল রঙের পবিত্র পানি তুলে দিয়ে বললেন, এই পানি জাল্লানের শক্তিকে অল্প সময়ের জন্য দুর্বল করে দিতে সক্ষম। জাল্লানের সঙ্গে যুদ্ধের সময় এটি তোমাদের কাজে লাগবে। তোমাদের অবশ্যই শুক্রবার রাতে জাল্লানকে হত্যা করতে হবে। অন্য সময়ের তুলনায় এ সময় তার শক্তি কিছুটা কম থাকে। ফিরমানের কাছ থেকে বিদায় নিয়ে আমরা সেই সুন্দর যুবককে বললাম আমাদের গ্রামে পৌঁছে দিতে। সে আমাদের 3য় কেন্দ্রের মসজিদে পৌঁছে দিল। সেদিন ছিল বুধবার, অর্থাৎ জাল্লানকে হত্যা করতে আরো একদিন অপেক্ষা করতে হবে। এদিকে আল জামি ও আল আজিজ সর্বশক্তি দিয়ে গ্রামকে জাল্লানের ক্ষতি থেকে রক্ষা করে চলেছেন। নাসিরউদ্দিন ও সোহরাব আলী আল জামি ও আল আজিজকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নিলেন শুক্রবার জুম্মার নামাজের পর গ্রামবাসীদের নিয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হবে এবং মরহুম সাহেবের মাজার জিয়ারত করা হবে। এমন কঠিন সময়ে মহান আল্লাহর দয়া ছাড়া আর কোনো শক্তিই তাদের রক্ষা করতে পারবে না। শুক্রবার দিন 7টি খাসি জবাই করা হলো। জুম্মার নামাজ শেষে সবাই একসঙ্গে মাজার জিয়ারত করল। মিলাদ ও দোয়া শেষে তবারক গ্রামবাসীদের মধ্যে বিতরণ করা হলো। নাসিরউদ্দিন গ্রামের মানুষদের একসঙ্গে এত আনন্দিত ও নিশ্চিন্ত দেখে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। চোখ ভিজে উঠল তার। ঠিক সেই সময় সলিমুল্লাহ জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি কাঁদছেন কেন? নাসিরউদ্দিন ভারী কণ্ঠে বললেন, দেখো, গ্রামবাসীরা কত আনন্দে আছে, কত খুশি, কিন্তু এই খুশি হয়তো তাদের শেষ খুশি। আজ রাতই হতে পারে তাদের সবচেয়ে ভয়ঙ্কর রাত। সলিমুল্লাহ শান্ত স্বরে বলল, হুজুর, আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন। নাসিরউদ্দিন সম্মতিসূচক মাথা নাড়লেন। কোনো কথা না বলে তিনি এক মনে সবার দিকে তাকিয়ে রইলেন, যেন প্রতিটি মুখ শেষবারের মতো মনে গেঁথে নিচ্ছেন। সন্ধ্যা ঘনিয়ে এলো। পুরো গ্রাম নিস্তব্ধ। গাছের একটি পাতাও যেন নড়ছে না। সন্ধ্যার অন্ধকার এমন ভাবে নেমে এসেছে যে অমাবস্যার অন্ধকার কেউ হার মানায়। কালো ছায়ায় ধীরে ধীরে পুরো গ্রাম আকাশ ঢেকে গেল। হঠাৎ বাতাস ভারী হয়ে উঠল। বুকের ভেতর অজানা চাপ অনুভূত হলো। দূরের অদৃশ্য কোনো স্থান থেকে ভেসে এলো চাপা গর্জনের মতো শব্দ, যেন অশুভ কিছু জেগে উঠেছে। আর সেই অন্ধকারের ভেতরেই লুকিয়ে আছে জাল্লানের উপস্থিতি। নাসিরউদ্দিন ও আল আজিজ মিলে আবারও জাল্লানকে সোহরাবের শরীরে হাজির করালো। সোহরাবকে একটি ছোট গোল বৃত্তের মধ্যে বন্দী করে রাখা হলো। সলিমুল্লাহ একটি কালো খাসি নিয়ে সেই বৃত্তের ভেতরে রাখলো। এরপর সোহরাব শরীরের ওপর ফিরমানের দেয়া নীল পবিত্র পানি ছিটিয়ে দিতেই জাল্লান সোহরাবের শরীর ছেড়ে খাসিটির শরীরে প্রবেশ করল। আল আজিজ নাসিরউদ্দিনকে বললেন, এখনই খাসিটাকে জবাই করো, তাহলেই জাল্লান খতম হবে। সোহরাব তখন অচেতন অবস্থায় পড়ে আছে। নাসিরউদ্দিন একটি ধারালো ছুরি হাতে নিয়ে খাসিটিকে জবাই করতে এগিয়ে গেল, কিন্তু হঠাৎই কি একটা অদ্ভুত ঘটনা ঘটল। তার পা যেন পাথর হয়ে গেল। এক কদমও সামনে এগোতে পারছে না। আল আজিজ উৎকণ্ঠিত কণ্ঠে বলল, কি করছো নাসিরউদ্দিন? জলদি করো, শয়তানটাকে আর বেশি সময় কাবু করে রাখা যাচ্ছে না। নাসিরউদ্দিন কাঁপা গলায় বলল, হুজুর, মনে হচ্ছে আমার পা পাথর হয়ে গেছে, কোনো মতেই নাড়াতে পারছি না। আল আজিজ তখন সলিমুল্লাহকে বলল, জলদি নীল পানি খাসিটির ওপর ছিটিয়ে দাও, আমরা জাল্লানের শক্তিকে আর কাবু করতে পারছি না। সলিমুল্লাহ যেই নীল পানি হাতে নিল ছিটিয়ে দেওয়ার জন্য, ঠিক তখনই এক ঝটকায় যেন কেউ তার হাত থেকে পানির পাত্রটি ফেলে দিল। পলকের মধ্যেই সেখানে হাজির হলো আল জামি। আল আজিজ বিস্ময়ে আল জামিকে উদ্দেশ্য করে বলল, ভাই, তুমি সব কি করছো? জাল্লানকে হত্যা করতে বাধা দিচ্ছ কেন? আল জামি কঠোর স্বরে বলল, চুপ কর, বাঁচতে চাইলে জাল্লানকে ছেড়ে দে। আল আজিজ হতভম্ব হয়ে গেল। ভাই, তুমি সব কি বলছো? জাল্লানকে ছেড়ে দিলে সে সবাইকে হত্যা করবে, তুমি কেন জাল্লানের পক্ষ নিচ্ছ? আল জামি হেসে বলল,
আমি অনেক দিন এই তুচ্ছ মানুষের গোলামি করেছি। আমার জন্ম রাজত্ব করার জন্য, গোলামি করার জন্য নয়। যেদিন ইয়ারউদ্দিন সাহেব ইন্তেকাল করেন সেদিন সবাই শোকাহত ছিল। সেই রাতেই আমি দ্বিতীয় কেন্দ্রের বাইরে জাল্লানের আহ্বান শুনতে পাই। সে আমার ইচ্ছার কথা জানত। আমাকে বলেছিল গ্রামে তাকে প্রবেশ করাতে পারলে আমাকে সেরাফাইন আরকানার রাজা বানিয়ে দেবে। এই ক্ষমতার লোভ আমি কিভাবে ছাড়ি বলো? সেদিন থেকেই আমি হয়ে যাই জাল্লানের দাস। জাল্লান যখন শক্তি সঞ্চয় করে ফিরে আসে তখন আল হুদ তার বাহিনী নিয়ে জাল্লানকে পরাজিত করেছিল। তখন আমি ও জাল্লান মিলে আল হুদকে হত্যা করার পরিকল্পনা করি। সেই রাতে আমি তোনারের শরীর বশ করি। আমি সেদিন তোনার ও মোনারকে মাজারে নিয়ে যাই। তোনারের মাধ্যমেই আল হুদকে হত্যা করি। এরপর প্রথম কেন্দ্র ধ্বংস করে জাল্লানকে গ্রামে প্রবেশ করতে সাহায্য করি। এসব শুনে আল আজিজ ক্রোধান্বিত হয়ে আল জামির ওপর আক্রমণ করল। আল আজিজ ও তার সহকারী জিনেরা মিলে আল জামিকে বন্দী করল। এই সুযোগে নাসিরউদ্দিন ছুরি হাতে নিয়ে খাসিটিকে জবাই করল এবং স্বস্তির নিঃশ্বাস ফেলল। আল জামি ও জাল্লান দুই শয়তানি শেষ। এখন গ্রামবাসী মুক্ত। নাসিরউদ্দিন আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলো। সবাই মনে করল যুদ্ধ শেষ, জাল্লান পরাজিত হয়েছে, শয়তানের প্রভাব থেকে মানুষ মুক্তি পেয়েছে। কিন্তু ঠিক তখনই সবাইকে হতবাক করে দিয়ে মৃত খাসিটির জবাই করা গলা ভেদ করে কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো এবং মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে গেল। নাসিরউদ্দিন বিস্ময়ে আল আজিজকে জিজ্ঞেস করল, এটা কি ছিল? আল আজিজ গম্ভীর কণ্ঠে বলল, শয়তান জাল্লান এখনো মরেনি। সে আমাদের সব পরিকল্পনা ব্যর্থ করে পালিয়ে গেছে। তাহলে উপায়? জাল্লানকে কি হত্যা করা সম্ভব না? এবার সোহরাব দৃঢ় কণ্ঠে বলল, অবশ্যই সম্ভব। তোমার কি মনে আছে সেই বইয়ে কি লেখা ছিল জাল্লানের শক্তির উৎস হলো মানুষ হত্যা আর জাল্লানের শক্তির শেষ হলো আত্মহুতি। জাল্লানকে কোনো প্রাণীর শরীরে বন্দী করে হত্যা করা সম্ভব নয়। তাকে মারার একমাত্র উপায় হলো তাকে মানুষের শরীরে বন্দী করে সেই মানুষকে জবাই করা। সোহরাবের কথা শুনে নাসিরউদ্দিন চমকে উঠল। সে আতঙ্কিত কণ্ঠে বলল, সোহরাব, তুমি কি বলতে চাচ্ছ? সোহরাব শান্তভাবে বলল, গ্রামবাসীদের বাঁচানোর জন্য এর বাইরে আর কোনো উপায় নেই। আমার মৃত্যুর মাধ্যমে যদি গ্রামবাসীদের জীবন রক্ষা হয় তবে আমি অবশ্যই এই নেক কাজে পিছপা হব না। এরপর সে নাসিরউদ্দিনের দিকে তাকিয়ে বলল, জাল্লান যখন আমার শরীরে প্রবেশ করবে তখন তুমি আমাকে জবাই করবে নাসিরউদ্দিন। এই কথা শুনে নাসিরউদ্দিন আর নিজেকে সামনে রাখতে পারল না। সে সোহরাবকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। সোহরাব তাকে সান্ত্বনা দিয়ে বলল, বন্ধু, আমার একটি প্রাণের বিনিময়ে আজ হাজারো মানুষের প্রাণ রক্ষা পাবে। আমার জীবনের জন্য আমার কোনো আফসোস নেই, বরং আজ আমি খুশি, কারণ আল্লাহ আমাকে মানুষের জন্য আত্মাহুতি দেওয়ার সুযোগ দিয়েছেন। রাত গভীর হতে লাগলো। চারপাশে আবার সেই অস্বাভাবিক নিস্তব্ধতা নেমে এলো। আল আজিজ ধীরে ধীরে বলল, জাল্লান এমনিতেই আর ফিরে আসবে না। সে জানে আমরা তার দুর্বলতা খুঁজে বের করেছি। তাকে আবার ধরতে হলে ফাঁদ পাততে হবে। নাসিরউদ্দিন বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, কিরকম ফাঁদ? আল আজিজ উত্তর দিল, জাল্লান এখন দুর্বল ও আহত, তার শক্তি প্রয়োজন। এখন সে মানুষ হত্যা করতে চাইবে। যতদূর জানি গ্রামে যে 7 মাথাওয়ালা খেজুর গাছ আছে সেইখানে জাল্লান থাকে। আমাদের একজন তুলারাশির মানুষ প্রয়োজন হবে যাকে জাল্লানের টোপ হিসেবে ব্যবহার করতে হবে, কারণ এই অবস্থায় জাল্লান কোনোভাবেই সোহরাবের শরীরে প্রবেশ করবে না। এই অবস্থায় তারা গ্রামের একজন তুলারাশি মানুষকে বেছে নিল জাল্লানকে টোপ দেবার জন্য। সেই ব্যক্তি খেজুর গাছের সামনে গিয়ে জাল্লানকে আহ্বান করল এবং বলল, জাল্লান, আমি তোর দাস হতে চাই। আমি রূহ সমর্পণ করছি যাতে তোমার মাধ্যমে শক্তি সঞ্চয় করে ওদের পরাস্ত করতে পারি। জাল্লান তখন মুমূর্ষু, তার শক্তির প্রয়োজন। এই জন্য সম্ভবত সে সহজেই ওই ব্যক্তির দেহে প্রবেশ করল। সাথে সাথে আল আজিজ তার সহকারী জিনদের দিয়ে জাল্লানকে নিয়ে আবার গোল বৃত্তের মধ্যে আটকে দিল। এরপর সোহরাব গোল বৃত্তের ভেতরে প্রবেশ করল। ওই ব্যক্তির গায়ে নীল পানি ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এক বিকট হুঙ্কারের মধ্য দিয়ে জাল্লান সোহরাবের শরীরে প্রবেশ করল। সোহরাব কেঁপে উঠল, তার চোখ লাল হয়ে উঠল, কণ্ঠ বদলে গেল। নাসিরউদ্দিন, এখনই
এই শেষ কথাটুকু ছিল সোহরাবের নিজস্ব। নাসিরউদ্দিনের হাত কাঁপছিল, চোখে অশ্রু, বুক ফেটে যাচ্ছিল। আল আজিজ গর্জে উঠল, এখন না করলে সব শেষ। নাসিরউদ্দিন দাঁতে দাঁত চাপল। এক মুহূর্তে ছুরির ধার নামল, সোহরাবের শরীর মাটিতে লুটিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে জাল্লানের ভয়ঙ্কর আত্মচিৎকার আকাশ ফাটিয়ে দিল। কালো ধোঁয়া বেরোতে চাইল, কিন্তু আত্মত্যাগের শক্তিতে সে আটকে গেল। ধোঁয়া জ্বলে ছাই হয়ে গেল। এক মুহূর্তে সব থেমে গেল। নীরব সবকিছু, আকাশ পরিষ্কার, বাতাস হালকা। জাল্লানের অস্তিত্ব চিরতরে শেষ। নাসিরউদ্দিন সোহরাবের নিথর দেহ জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। আল আজিজ মাথা নিচু করে বলল, আজ এক মানুষের আত্মত্যাগে পুরো গ্রাম বেঁচে গেল। সেই রাতেই গ্রামের মানুষ বুঝল জাল্লান শেষ, আর সোহরাব সে মানুষ নয়, সে এক ইতিহাস। ধন্যবাদ আমার ঘটনাটি পড়ে শোনানোর জন্য। আপনার কণ্ঠে প্রতিটি ঘটনা আরো জীবন্ত হয়ে ওঠে। মাশাআল্লাহ, আপনার এই অনন্য, তারপরে তিনি প্রশংসা করেছেন, সেটা আমি আর নাই পড়লাম। পরিশেষে তিনি বলতে চেয়েছেন যে দীর্ঘজীবী হোক ভূত.com রাসেল ভাই। মিনহাজুল ইসলাম সৈকত বগুড়া থেকে এই ঘটনাটি পাঠিয়েছেন। তারপর তিনি তার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস শেয়ার করেছেন। এই ঘটনাটি বেশ অদ্ভুত, আর সেই কারণে আমি বাধ্য হয়েছিলাম তাকে জিজ্ঞেস করতে, অর্থাৎ সৈকতকে জিজ্ঞেস করতে যে এই ঘটনাটির সত্যতা কতটুকু। তিনি ইমেইলে রিপ্লাই দিয়েছেন। যেভাবে রিপ্লাই দিয়েছেন আমি তার ইমেলের রিপ্লাইটি পড়ছি। এটি একটি সত্য ঘটনা রাসেল ভাই। আমাদের এলাকায় ঘটনাটি বহুল প্রচলিত। এই ঘটনার স্বয়ং সাক্ষী সলিমুল্লাহ দাদু এখনো জীবিত আছেন। আমি তার কাছ থেকেই সরাসরি ঘটনাটি শুনে আপনাকে লিখেছি। যদি ঘটনাটি প্রচার করা হয় তবে তারিখ জানালে কৃতজ্ঞ থাকব। যাই হোক, ঘটনাটি আমরা প্রচার করছি এবং আশা করছি আপনি খুশি হয়েছেন, এবং যারা শুনলেন তাদের মতামত জানতে চাই। কারণ এই ঘটনা নিয়ে আমি অনেক কনফিউজ ছিলাম, এই জন্য আমি ইমেল করি এবং এই জন্য আমি জানতে চাই তার কাছ থেকে এই ঘটনাটির সত্যতা সম্পর্কে। এবং তার ইমেইলের রিপ্লাই পাওয়ার পরেই আমি এই ঘটনাটি প্রচারের সিদ্ধান্ত নিই। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন, অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন যাতে আমি জানতে পারি, বুঝতে পারি। কারণ এই ঘটনা নিয়ে আমি অনেক কনফিউজ ছিলাম। আপনারাও জানাবেন আপনাদের মতামত। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com ঘটনা পাঠাবেন। আর যারা অডিও ক্লিপ পাঠাতে চান রেকর্ড করে পাঠিয়ে দেবেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা অডিও ক্লিপ পাচ্ছি, লেখাও পাচ্ছি, সেজন্য আমরা নিজেদের ধন্য মনে করি। আপনাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আমার। এবং সেই সাথে বলতে চাই যে এই 2026 সালের 14 ফেব্রুয়ারি ভূত.com 6 বছর পূর্ণ করবে, এবং আমরা চাই এই 6 বছর পূর্তি উপলক্ষে 2 মিলিয়নের এক বিরাট পরিবার হতে। আমি জানি এইটা একটা ভয়ঙ্কর চাওয়া, তারপরেও যদি আপনারা পাশে থাকেন তাহলে কোনো ভয় নয়। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি বরাবরই খুব প্র্যাকটিক্যাল একজন মানুষ ছিলাম, যাকে বলে একদম বিজ্ঞান মনস্ক বা সায়েন্স মাইন্ডেড। কুসংস্কার, তাবিজ, কবচ, ব্ল্যাক ম্যাজিক এসব আমার কাছে গাঁজাখুরি গল্প। আমার জগৎ ছিল লজিক আর রিয়েলিটির। ছোটবেলা থেকেই শিক্ষক হওয়ার খুব ইচ্ছে ছিল। আমার বাবাও হাই স্কুলের শিক্ষক ছিলেন, ওনাকে দেখেই ইন্সপিরেশন পেতাম। বড় হয়ে গ্র্যাজুয়েশন শেষ করলাম, তারপর মাস্টার্স কমপ্লিট করার পর সরকারি শিক্ষকতার জন্য অ্যাপ্লাই করলাম। ভাগ্য ভালো ছিল বলা যায়। কম্পিটিশন অনেক বেশি থাকা সত্ত্বেও চাকরিটা আমি পেয়ে গেলাম। আমার পোস্টিং হলো সিলেট বর্ডারের কাছে একটা পুরনো হাই স্কুলে। জায়গাটা শহর থেকে বেশ দূরে, চা বাগানের কাছাকাছি একটা নীরব এলাকা। চাকরি হবার প্রায় 1 সপ্তাহ পর আমি সেখানে পৌঁছাই। স্কুলের পরিবেশটা ছিল বেশ অদ্ভুত। পুরনো আমলের লাল ইটের বিল্ডিং, বিশাল সব কড়ই আর অশ্বত্থ গাছ দিয়ে ঘেরা। দিনের বেলাতেও ক্লাসরুমগুলোতে কেমন একটা আবছা অন্ধকার হয়ে থাকতো। আমি খুব কড়া ধাঁচের শিক্ষক ছিলাম। আসলে তখন বয়স কম ছিল, গায়ে রক্ত গরম। মনে করতাম স্টুডেন্টদের সোজা করতে হলে শাসনের কোনো বিকল্প নেই। ক্লাসে কেউ পড়া না পারলে বা দুষ্টুমি করলে আমি কোনো ছাড় দিতাম না। বেত ব্যবহার করা যদিও সরকারিভাবে নিষেধ, তবুও সত্যি বলতে আমরা মাঝে মাঝে শাসনের খাতিরে একটু আধটু কড়াকড়ি করতাম। তখন বুঝিনি যে এই রাগ, এই ইগো একদিন আমার কাল হয়ে দাঁড়াবে।
প্রায় 5 বছর আমি ওই হাই স্কুলের শিক্ষক ছিলাম। এই 5 বছরে আমার এমন এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছিল যে আমি কোনো বাচ্চার চোখের দিকে তাকালেই বলে দিতে পারতাম সে আসলে পড়তে এসেছে নাকি টাইম পাস। সরকারি স্কুলে তো জানেনি, বেশিরভাগ সাধারণ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাচ্চারা আসে। ওদের অনেকেরই বাসায় পড়ার পরিবেশ থাকে না, তাই ওদের প্রতি আমার একটা আলাদা সফট কর্নারও ছিল, কিন্তু আমি সেটা ক্লাসে কখনো প্রকাশ করতাম না। আমার কলিগরাও আমাকে বেশ সমীহ করে চলতো। সব মিলিয়ে জীবনটা একটা ছকে বাঁধা রুটিনের মতো করে চলছিল। সকালে ঘুম থেকে ওঠা, স্কুলে যাওয়া, ক্লাস নেওয়া, বিকেলে টিচার্স কোয়ার্টারে ফিরে একটু রেস্ট, রাতে খাওয়া দাওয়া, ব্যাস এই আমার রুটিন। কিন্তু সব ওলট পালট হয়ে গেল যখন নতুন সেশন শুরু হলো। আমাদের ক্লাস 6-এ একটা নতুন ছেলে ভর্তি হলো, নাম সাজিদ। ছেলেটা দেখতে একদমই সাধারণ, রোগা পাতলা গরম, গায়ের রং শ্যামলা, কিন্তু ওর মধ্যে এমন কিছু একটা ছিল যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রথম দিন যখন আমি ক্লাসে ঢুকি, রোল কল করার সময় ওর নাম ধরে ডাকার পর ও যখন উঠে দাঁড়ালো, আমি ওর চোখের দিকে তাকালাম। আমি আপনাকে বোঝাতে পারবো না, একটা ক্লাস 6-এর বাচ্চার চোখ অমন হতে পারে না। ওর চোখের মণিগুলো ছিল কুচকুচে কালো, আর তার গভীরতা ছিল অসীম। মনে হতো ওই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে আমি ডুবে যাব বা আমার দম বন্ধ হয়ে আসবে। একটু অদ্ভুত অস্বস্তিতে পড়েছিলাম। আমি সাধারণত ক্লাসে কারোর চোখের দিকে তাকিয়ে কথা বলি না, কিন্তু সাজিদের ব্যাপারটা ছিল আলাদা। ও আমার দিকে পলক না ফেলে তাকিয়ে থাকতো। পুরো ক্লাসে আমি যেখানেই হাঁটি ওর চোখ আমাকে ফলো করত। সাজিদ পড়াশোনায় একদমই অমনোযোগী। আমি ওকে কোনো হোমওয়ার্ক দিলে ও করে আনতো না। ক্লাসে পড়া ধরলে চুপ করে দাঁড়িয়ে থাকতো, একটা কথাও বলতো না। ওর এই নীরবতা আমাকে খুব বিরক্ত করত। মনে হতো ও যেন ইচ্ছে করে আমাকে চ্যালেঞ্জ করছে। সাইলেন্টলি বলছে, কি করবেন আপনি? একদিন আমি ওর ওপর হাত তোলার চেষ্টা করেছিলাম। স্কেল দিয়ে ওর হাতে বাড়ি দিতে গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, স্কেলটা ওর হাতের কাছে নিতেই আমার শরীরের ভেতর দিয়ে একটা বরফের শীতল স্রোত বয়ে গেল। আমি হাত নামিয়ে নিলাম, নিজেকে সান্ত্বনা দিলাম, থাক আজ মাফ করে দেই। কিন্তু ভেতরে ভেতরে আমি জানতাম আমি আসলে ভয় পেয়েছিলাম। কিসের ভয় তা জানতাম না। ঘটনাটা চরম পর্যায়ে পৌঁছালো কিছুদিন পর। বর্ষাকাল চলছে তখন। বাইরে তুমুল বৃষ্টি, টিনের চালে বৃষ্টির শব্দে কানে তালা লেগে যাওয়ার জোগাড়। ক্লাসে ছাত্র সংখ্যা কম। আমি ব্ল্যাকবোর্ডে অঙ্ক করাচ্ছি। হঠাৎ পেছনে একটা শোরগোল শুনে ঘুরে দাঁড়ালাম। দেখি সাজিদ তার পাশের বেঞ্চে বসা একটা ছেলেকে ধরে পেটাচ্ছে। ক্লাস 6-এর বাচ্চার গায়ে এত শক্তি থাকতে পারে সেটা আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। ও ছেলেটার কলার ধরে এমন ভাবে ঝাঁকাচ্ছিল যে মনে হচ্ছিল ছেলেটার ঘাড় মোটকে যাবে, আর যাকে মারছিল সেই ছেলেটার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়ে জামা কাপড় ভিজে যাচ্ছিল। আমি দৌড়ে গেলাম, সাজিদ স্টপ স্টপ, আমি চিৎকার করলাম। ও থামল না। আমি গিয়ে ওর শার্টের কলার ধরে হ্যাঁচকা টান দিয়ে ওকে আলাদা করলাম। আমার তখন মাথায় রক্ত উঠে গেছে। একে তো বৃষ্টির দিন, তার উপর ক্লাসের এই অবস্থা। আমি সাজিদকে ধমক দিয়ে বললাম, তোমার সাহস তো কম না, ক্লাসের মধ্যে মাস্তানি। সাজিদ আমার দিকে তাকালো। সেই একই দৃষ্টি, কোনো ভয় নেই, কোনো অনুশোচনা নেই, বরং ওর ঠোঁটের কোণে খুব সূক্ষ্ম একটা বাঁকা হাসি ছিল। ওই হাসিটা দেখে আমার মেজাজ চরমে গেল। মনে হলো ও আমাকে উপহাস করছে। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমার হাতে থাকা ডাস্টারটা নিয়ে ওকে বললাম, হাত পাতো। ও হাত পাতল না, শুধু আমার চোখের দিকে তাকিয়ে রইল। আমি বললাম, আমি বলছি হাত পাতো। এবারও নড়ল না। ক্লাসের অন্য বাচ্চারা ভয়ে একদম চুপসে গেছে। পিনপতন নীরবতা, শুধু বাইরে বৃষ্টির ঝমঝম শব্দ আর বাঁশঝাড়ের ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ। আমি ওর ডান হাতটা ধরে নিজের দিকে টেনে নিলাম। ভাই, আমি তখন ইয়াং মানুষ, জিমে যাই, গায়ে শক্তি যথেষ্ট, আর ও একটা হাড় চিরচিরে বাচ্চা। কিন্তু আমি যখন ওর হাতটা টানলাম, আমার মনে হলো আমি কোনো বাচ্চার হাত ধরিনি, আমি সিমেন্টের তৈরি কোনো পিলার টেনে আনছি। ও এক চুলও নড়ল না। ওর শরীরটা ছিল অস্বাভাবিক ভারী আর শক্ত। ক্লাসের পেছনের বেঞ্চ থেকে কয়েকজন ছাত্র ফিক করে হেসে উঠল। স্যার হয়ে একটা বাচ্চাকে নাড়াতে পারছি না, এটা আমার ইগোতে লাগলো খুব। রাগের মাথায় আমি আর কিছু না ভেবে সজোরে একটা থাপ্পড় বসালাম ওর গালে। কিন্তু থাপ্পড়ের শব্দ যদিও হলো, সাধারণ চামড়ায় লাগার মতো ছিল না সেই শব্দ। মরা মাংসের উপর আঘাত করলে যেমন একটা থপ করে আওয়াজ হয়, তেমন।
আমি মুহূর্তেই বুঝলাম আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। থাপ্পড়টা মারার সাথে সাথেই আমার ডান হাতটা, মানে যেটা দিয়ে আমি মেরেছিলাম, সেটা অবশ হয়ে গেল। মনে হলো কনুই থেকে আঙুল পর্যন্ত কেউ হাজার হাজার সুই ফুটিয়ে দিয়েছে। একটা তীব্র ইলেকট্রিক শক আমার শির দ্বারা বেয়ে নেমে গেল। আমি যন্ত্রণায় কোঁকিয়ে উঠলাম। সাজিদ আমার দিকে তাকালো। থাপ্পড়ের চোটে ওর গাল লাল হয়ে যাওয়ার কথা, কিন্তু ওর গাল দেখলাম ফ্যাকাশে, মরা মানুষের মতো সাদা হয়ে গেছে। আর ওর চোখের মণি দুটো মুহূর্তের মধ্যেই ভরাট হয়ে গিয়েছিল। আমি স্পষ্ট দেখলাম ওর চোখে কোনো সাদা অংশ নেই। ও আমার দিকে তাকিয়ে হিঁসিস একটা শব্দ করলো। মানুষের গলা দিয়ে এমন শব্দ হতে পারে না। মনে হলো কোনো বিষধর সাপ বা অনেকগুলো ইঁদুর একসাথে কিচকিচ করছে। আমার চোখের সামনে ক্লাসরুমটা হঠাৎ দুলতে শুরু করলো। আমি কোনো মতে টেবিলটা ধরে নিজেকে সামলানোর চেষ্টা করলাম। ক্লাসে থাকা বাকি বাচ্চাদের মুখগুলো হঠাৎ ঝাপসা হয়ে গেল। শুধু সাজিদের সেই জ্বলন্ত চোখ অন্ধকারের ভেতর ভেসে রইল। আমার মনে হলো কেউ আমার ঘাড়ের কাছে এসে ফিস করে কিছু বলছে, কিন্তু কি বলছে সেটা বোঝার আগেই আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। আমি ফ্লোরে আছড়ে পড়লাম। যখন জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালে। হাতে স্যালাইন চলছে, মাথার উপরে ফ্যানটা বনবন করে ঘুরছে, কিন্তু তার শব্দটা আমার কানে আসছিল অনেক দূর থেকে। আমি কষ্টে জিভ নেড়ে জিজ্ঞেস করলাম, আমার কি হয়েছিল? রফিক স্যার কপালে চিন্তার ভাঁজ ফেলে বললেন, আর বলবেন না হাসান সাহেব, আপনি তো ক্লাসেই সেন্সলেস হয়ে গিয়েছিলেন। আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। ডাক্তার বলেছেন ডিহাইড্রেশন আর অতিরিক্ত স্ট্রেস। ব্লাড প্রেশারও নাকি একদম ফল করেছিল। আমি চুপ করে রইলাম। ডিহাইড্রেশন? আমি দিনে 3 লিটার পানি খাই, কোনো বড় অসুখ নেই। আর স্ট্রেস? একটা থাপ্পড় মারতে গিয়ে কেউ স্ট্রেসে অজ্ঞান হয়ে যায়? আমার স্পষ্ট মনে আছে সেই ইলেকট্রিক শক, সেই অবশ হয়ে যাওয়া হাত, আর সাজিদের ওই চোখ। ডাক্তার এলেন, বয়স্ক মানুষ, চশমার ফাঁক দিয়ে আমার রিপোর্টগুলো দেখছিলেন। বললেন, হাসান সাহেব, আপনার শরীরে কোনো সমস্যা নেই, সব রিপোর্ট নর্মাল, কিন্তু আপনাকে মেন্টালি খুব শকড মনে হচ্ছে। রেস্ট নিন, কয়েকদিন স্কুলের কথা ভুলে যান। আমি মনে মনে হাসলাম। ভুলে যাব? ওই চোখ কি ভোলা যায়? হাসপাতাল থেকে রিলিজ নিয়ে আমি টিচার্স কোয়ার্টারে ফিরলাম না, সোজা আমার গ্রামের বাড়ি চলে গেলাম। মা আর ছোট বোন আমাকে দেখে খুব কান্নাকাটি করলো। আমি ওদের কিছু বললাম না, বললে ওরা ভয় পাবে অথবা আমাকে পাগল ভাববে। 15 দিন আমি ছুটিতে ছিলাম। এই 15 দিন ছিল আমার জীবনের অন্যতম ভয়াবহ সময়। প্রথম কয়েক রাত আমি একদম ঘুমোতে পারিনি। চোখ বন্ধ করলেই মনে হতো সাজিদ আমার খাটের পাশে দাঁড়িয়ে আছে। কখনো মনে হতো জানালার বাইরে শিউলি গাছটার ডালে কেউ বসে পা দুটিয়ে আমাকে দেখছে। একদিন দুপুরে ভাত খাওয়ার সময় হঠাৎ মনে হলো ভাতের মধ্যে পোকা। আমি চিৎকার করলাম। মা দৌড়ে এলেন। কি হলো বাবা? আমি কাঁপতে কাঁপতে বললাম, ভাতে পোকা দেখছো না? মা মেঝেতে পড়ে থাকা ভাতগুলোর দিকে তাকালেন, তারপর বললেন, কই পোকা? সব তো পরিষ্কার ভাত, কি দেখছিস তুই? আমি ভালো করে তাকালাম। সত্যিই তো, কোনো পোকা নেই। সাদা ভাত ছড়িয়ে আছে মেঝেতে। আমার শরীরটা ঘামে ভিজে গেল। তবে কি ডাক্তার ঠিকই বলেছিলেন? এটা কি শুধুই আমার মনের ভুল? সায়েন্স তো তাই বলে, মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য নষ্ট হলে মানুষ এসব দেখে। 15 দিন পর আমি স্কুলে জয়েন করার সিদ্ধান্ত নিলাম। আসলে নিজের জেদের কাছেই হার মানলাম। ভাবলাম, একটা পিচ্চি ছেলের ভয়ে আমি আমার স্বপ্নের চাকরি ছেড়ে দেব? ইম্পসিবল। আমি নিজেকে বোঝালাম, যা দেখেছি সব স্ট্রেসের কারণে দেখেছি। সাজিদ একটা সাধারণ ছেলে, হয়তো একটু মেন্টাল সমস্যা আছে ওর, দ্যাটস ইট। আমি স্কুলে ফিরে গেলাম। যেদিন আমি আবার ক্লাসে ঢুকলাম, বুকটা ধড়ফড় করছিল। আমি নিজেকে খুব স্বাভাবিক রাখার চেষ্টা করছিলাম। ক্লাসে ঢুকেই আমার চোখ গেল লাস্ট বেঞ্চের আগের বেঞ্চটাতে, যেখানে সাজিদ বসতো। জায়গাটা খালি, সাজিদ আসেনি। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, আজ অন্তত ওর চোখ দেখতে হবে না। আমি ক্লাস নেওয়া শুরু করলাম, কিন্তু বেশিক্ষণ শান্তি বজায় থাকলো না। আমি যখন ব্ল্যাকবোর্ডে লিখছি, আমার মনে হলো আমার পেছন দিকে কেউ দাঁড়িয়ে আছে, এত কাছে যে তার নিঃশ্বাস আমার ঘাড়ে লাগছে। সেই নিঃশ্বাসের গন্ধটা ছিল অদ্ভুত, বোটকা। আমি ঝট করে পেছনে ফিরলাম। কেউ নেই, বাচ্চারা সবাই চুপচাপ লিখছে। আমি আমার কপালের ঘাম মুছলাম। না, আবার শুরু হচ্ছে। নিজেকে ধমক দিলাম, মন দে ক্লাসে। আবার ব্ল্যাকবোর্ডের দিকে তাকালাম। এবার কানে একটা শব্দ হলো, খুব মিহি চিকন একটা শব্দ। কেউ যেন চক দিয়ে ব্ল্যাকবোর্ডে আঁচড় কাটছে।
অথচ আমার হাতে চক ধরা, আমি লিখছি না। শব্দটা আসছে ব্ল্যাকবোর্ডের ভেতর থেকে, যেন দেয়ালের ওপাশ থেকে কেউ নখ দিয়ে আঁচড় কাটছে। আমার হাত থেকে চকটা পড়ে গেল। ক্লাসের ফার্স্ট বয় সজীব উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, স্যার শরীর খারাপ লাগছে? আমি ঢোক গিলে বললাম, না ঠিক আছে, তোমরা লেখো। টিফিন পিরিয়ডে আমি স্টাফ রুমে গিয়ে বসেছিলাম। মাথাটা ব্যথা করছিল। আমার হেড ক্লার্ক মতিন ভাই আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এলেন। বলেন, স্যার শরীরটা মনে হয় এখনো পুরোপুরি সারে নাই, মুখটা একদম ফ্যাকাশে। আমি পানির গ্লাসটা হাতে নিলাম। কাঁচের গ্লাস, পানিতে আমার প্রতিবিম্ব দেখা যাচ্ছে। আমি পানিটা মুখে দিতে যাব, হঠাৎ দেখলাম গ্লাসের পানির রং পাল্টে যাচ্ছে। চোখের পলকে স্বচ্ছ পানিটা রক্তের মতো হয়ে গেল। সাথে সাথে গ্লাসটা আমি ফেলে দিলাম, আমার হাত থেকে পড়ে ভেঙে গেল। স্টাফ রুমের সবাই আমার দিকে তাকালো। আমি লজ্জায় ভয়ে কুঁকড়ে গেলাম। সরি, হাত থেকে স্লিপ করেছে বলে আমি দ্রুত স্টাফ রুমে থেকে বেরিয়ে এলাম। আমি বুঝতে পারছিলাম আমি আর পারছি না। সায়েন্স, লজিক এসব আমার জীবনের কাছে অর্থহীন মনে হচ্ছে। কিছু একটা আছে আমার পেছনে লেগেছে। সেদিন স্কুল ছুটির পর যখন আমার কোয়ার্টারে ফিরলাম, তখন সন্ধ্যা হয়ে গেছে। লোডশেডিং চলছে, যেটা ওই এলাকায় খুব কমন একটা ঘটনা। বিল্ডিং অন্ধকারে ডুবে আছে। আমি মোবাইলের টর্চ জেলে সিঁড়ি দিয়ে উঠছিলাম। আমি থাকতাম দোতলায়। সিঁড়ির কোনায় একটা বড় আয়না লাগানো ছিল। আমি যখন আয়নাটা ক্রস করছি, অভ্যাসবশত একবার সেদিকে তাকালাম। টর্চের আলো আয়নার উপরে পড়তেই আমার রক্ত হিম হয়ে গেল। আয়নায় আমার প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিন্তু আমার ঠিক পেছনে কাঁধের ওপর একটা ছায়া, কালো ছায়া, কুচকুচে কালো একটা অবয়ব। তার কোনো নির্দিষ্ট আকার নেই, কিন্তু তার চোখ দুটো আছে। সেই চোখ জ্বলন্ত। আমি চিৎকার দিতে গিয়েও পারলাম না। গলা দিয়ে শুধু একটা গোঙানির মতো শব্দ বের হলো। আমি দ্রুত পেছনে তাকালাম। কেউ নেই, সিঁড়ি ফাঁকা, শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ। আমি এক দৌড়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। দরজায় 3-4টা ছিটকিনি ছিল, সব লাগিয়ে দিলাম। হার্টবিট তখনও পাগলা ঘোড়ার মতো লাফাচ্ছে। আমি বিছানায় বসে জোরে জোরে শ্বাস নিচ্ছি, আয়াতুল কুরসি পড়ছি। ছোটবেলায় মায়ের কাছে শিখেছিলাম। ঠিক তখনই আমার বন্ধ দরজায় শব্দ হলো, খুব আলতো শব্দ, যেন কেউ নখ দিয়ে দরজায় টোকা দিচ্ছে। আমি দম বন্ধ করে বসে রইলাম। হয়তো পাশের রুমের কেউ, হয়তো বাতাস। আবার শব্দ হলো, এবার আরেকটু জোরে। আমি সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলাম, কে কে ওখানে? কোনো উত্তর নেই। পিন পতন নীরবতা, শুধু আমার দেয়াল ঘড়ির টিকটিক শব্দ। আমি ভাবলাম হয়তো মনের ভুল। বিছানায় শুয়ে পড়লাম। চোখটা একটু লেগে এসেছে। এমন সময় আমার কানের কাছে, একদম কাছে, বালিশের পাশ থেকে একটা ফিসফিসানি ভেসে আসলো। কণ্ঠটা কোনো মানুষের নয়, যেন অনেক দূর থেকে ভেসে আসা বাতাসের সাথে মেশানো একটা যান্ত্রিক আওয়াজ। আমাকে মারলেন কেন স্যার? আমি ছিটকে উঠে বসলাম। মোবাইলের টর্চ জ্বালালাম। কেউ নেই, রুম ফাঁকা, জানালা বন্ধ, দরজা লক করা। তাহলে আওয়াজটা এলো কোত্থেকে? আর এই গন্ধটা? আমার মনে হলো আমি এই রুমে একা নই, কেউ আমাকে দেখছে। সেই রাতে আমি ঘুমোতে পারিনি। মোমবাতি জ্বালিয়ে সারা রাত বসে রইলাম। আমার ফলস সিলিং এর ওপরে যেন মনে হলো কেউ হাঁটছে, যেন ছোট ছোট পায়ের শব্দ। একবার এদিক ওদিক যাচ্ছে, আবার এদিক ওদিক আসছে। পরের দিন আমি সিদ্ধান্ত নিলাম আমি এই স্কুলে থাকবো না, রেজিগনেশন লেটার লিখব। সকালে উঠে আমি যখন রেজিগনেশন লেটারটি লিখছি, তখন আমার হাতের লেখা দেখে আমি চমকে উঠলাম। আমি লিখছি বাংলা, কিন্তু অক্ষরগুলো কেমন যেন বাঁকা তেঁড়া হয়ে যাচ্ছে। আর আমি যা লিখতে চাইছি, কলম সেটা লিখছে না। আমি লিখতে চাইলাম শারীরিক অসুস্থতার কারণে, কিন্তু কলমটা যেন নিজের ইচ্ছাতেই লিখল। মুক্তি নেই। আমি কলমটা ছুঁড়ে ফেলে দিলাম। কাগজটা দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে দিলাম। না, এভাবে হবে না, আমাকে এখান থেকে পালাতে হবে। আমি স্কুল ফাঁকি দিয়ে সোজা চলে গেলাম উপজেলা সদরে। সেখানে এক বড় হুজুর আছেন, বেশ নাম করা। ওনার কাছে গিয়ে আমি সব খুলে বললাম। উনি বললেন, বাবা তুমি কি নিশ্চিত ওই ছেলেটার নাম সাজিদ? আমি বললাম, জি হুজুর, স্কুলের রেজিস্টারে তো তাই লেখা। ছেলেটার বাবার নাম কি? ফাইলে দেখেছি বাবার নাম লেখা নেই, শুধু মায়ের নাম আছে, আর গার্জিয়ান হিসেবে গ্রামের এক মুরব্বী। হুজুর চোখ বন্ধ করে কিছুক্ষণ বিড়বিড় করলেন, তারপর চোখ খুলে আমার দিকে তাকালেন। ওনার চোখে আমি ভয়ের একটা ছায়া দেখতে পেলাম। উনি বললেন, তুমি যা করেছ সেটা শুধু একটা থাপ্পড় নয়, তুমি একটা ঘুমন্ত শয়তানকে জাগিয়ে দিয়েছ। আমি অবাক হয়ে বললাম, মানে? আমি কিছু বুঝতে পারছি না।
এখনো বোঝার সময় হয়নি, তবে সাবধান, ওরা তোমাকে সহজে ছাড়বে না। ওরা চায় তুমি ভয় পাও, তোমার ভয়ই ওদের খাবার। যদি পারো মসজিদে গিয়ে থাকো। কিন্তু আমি হুজুরের কথা শুনলাম না। সায়েন্সের ইগো, ধুর, আমি মসজিদে থাকবো কেন? রাত তখন প্রায় 12টা, ইলেকট্রিসিটি নেই। আমি চার্জার লাইটটা জ্বালিয়ে টেবিলে বসে আছি। বাইরে ঝুম বৃষ্টি। হঠাৎ আমার দরজার নিচে একটা ফাঁক দিয়ে ধোঁয়া ঢুকতে শুরু করলো, সাদা ঘন ধোঁয়া। আমি ভাবলাম হয়তো আগুন লেগেছে। আমি উঠে দরজা খুলতে গেলাম, কিন্তু দরজার হাতলটা ধরার আগেই আমি জমে গেলাম। দরজার উপাশে কেউ একজন খুব শান্ত গলায় কথা বলছে। সাজিদ। হ্যাঁ, কণ্ঠটা সাজিদের। আমি চিৎকার করে বললাম, তুমি এখানে কি করছো? ওপাশ থেকে একটা হাসির শব্দ এলো। আর ঠিক তখনই আমার কোয়ার্টারের কাঠের দরজা, যেটা আমি ডাবল লক করে রেখেছিলাম, মরমর করে ভাঙতে শুরু করলো। সেই অদৃশ্য কোনো বিশাল কেউ একজন যেন দরজাটাকে দুমড়ে মুচড়ে ফেলল। সেই মুহূর্তে আমি কি করেছিলাম সেটা আজ ভাবলে আমার নিজেরই অবাক লাগে। মানুষের যখন পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন বোধহয় ভেতরের আদিম সত্তাটা জেগে ওঠে। আমার চিৎকার শুনেই কিনা জানি না, হঠাৎ দরজার ওপাশের চাপটা কমে গেল। সেই ভারী শ্বাস প্রশ্বাসের শব্দটা থেমে গেল। শুধু একটা দীর্ঘ শ্বাস শোনা গেল। তোর সময় শুরু হলো, তুই আমাকে মেরেছিস। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই দরাম করে একটা শব্দ হলো, যেন কেউ সজোরে লাথি মারল। তারপর সব শান্ত। পরদিন সকালে যখন আলো ফুটলো, তখন আমি সাহস করে দরজা খুললাম। দরজা খোলার পর আমি যা দেখলাম তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার কাঠের দরজার বাইরের পিঠে, ঠিক যেখানে ওই চোখ দুটো আমি দেখেছিলাম বা চোখ দুটো থাকার কথা ছিল, সেখানে 3টে গভীর আঁচড়ের দাগ। মানুষ নয়, যেন কোনো বন্য পশু আঁচড়গুলো কেটেছে। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, সোজা হেডমাস্টারের বাসায় গেলাম। আমার চেহারা দেখে উনি আঁতকে উঠলেন, বলেন, আহসান সাহেব, আপনার এই অবস্থা কেন? আমি ওনাকে সবকিছু বললাম। স্যার, আমি এই কোয়ার্টারে থাকবো না, আর আমাকে সাজিদের ব্যাপারে জানতে হবে। ওর ফাইলে যে গার্জিয়ানের নাম দেওয়া আছে, আমি ওর সাথে দেখা করতে চাই। হেডমাস্টার সাহেব প্রথমে একটু আমতা আমতা করছিলেন, তারপর একটা পুরনো ফাইল ঘেঁটে একটা ঠিকানা বের করলেন। ঠিকানাটা স্কুলের কাছেই এক গ্রামের, কিন্তু জায়গাটা বেশ দুর্গম। গার্জিয়ানের নাম লেখা আব্দুল কুদ্দুস। আমি সেদিন স্কুল বাদ দিয়ে ওই ঠিকানায় রওনা দিলাম। গ্রামটা অদ্ভুত রকমের শান্ত, ছায়া ঘেরা স্যাঁতস্যাঁতে পরিবেশ। বাঁশঝাড়গুলো যেন হুমড়ি খেয়ে রাস্তার উপরে পড়েছে। আমি যখন কুদ্দুস মিয়ার বাড়িতে পৌঁছালাম, তখন দুপুর গড়িয়ে বিকেল। বাড়িটা বেশ পুরনো, টিনের চালের ওপর শ্যাওলা জমে আছে। উঠোনে এক বৃদ্ধ বসেছিলেন, হাতে তসবিহ। ওনার দুটো চোখ ঘোলাটে, কিন্তু দৃষ্টি তীক্ষ্ণ। আমি পরিচয় দিয়ে ওনাকে বললাম, আমি সাজিদের শিক্ষক। সাজিদ নাম শুনেই বৃদ্ধের হাতটা কেঁপে উঠল, হাতের তসবিহটা পড়ে গেল মাটিতে। উনি আমার দিকে এমন ভাবে তাকালেন যেন আমি কোনো মৃত্যুদূত। উনি আমাকে ইশারা করলেন, কাছে ডাকলেন। আমি বারান্দায় গিয়ে বসলাম। উনি আমার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ বললেন, তুমি কি ওকে মেরেছ? আমি চমকে উঠলাম, মানে? আমি তো। উনি আমাকে থামিয়ে দিয়ে বললেন, মিথ্যা বলো না বাবা, তোমার চোখের নিচে কালো দাগ, তোমার গায়ের এই গন্ধ আমি চিনি। এই গন্ধ আমি আগেও পেয়েছি। আমি মাথা নিচু করে স্বীকার করলাম, জি, একটা থাপ্পড় মেরেছিলাম। বৃদ্ধ কুদ্দুস মিয়া একটা দীর্ঘশ্বাস ফেললেন। ওনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তুমি জানো না তুমি কি সর্বনাশ করেছ? তুমি শুধু একটা বাচ্চাকে মারোনি, তুমি একটা ঘুমন্ত আগ্নেয়গিরিতে পাথর ছুঁড়েছ। আমি ওনাকে অনুরোধ করলাম সব খুলে বলার জন্য। উনি প্রথমে বলতে চাইলেন না, কিন্তু যখন আমি ওনাকে জোর করলাম, তখন উনি বলতে শুরু করলেন। এই ঘটনা আজকের না বাবা, প্রায় 12 বছর আগের কথা। সাজিদের বাবা আমার মেয়ের জামাই, অর্থাৎ লোকমান, ছিল এই তল্লাটের নামকরা কবিরাজ। কিন্তু সে সাধারণ কবিরাজ ছিল না। টাকার লোভে পড়ে কুফরি কালাম করা শুরু করেছিল, ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু যাকে বলে। সে চাইতো জিনের ওপর দখল নিতে, যাতে সে যা খুশি তাই করতে পারে। আমি তাকে অনেকবার বারণ করেছিলাম, বলেছিলাম, লোকমান, এই পথ আগুনের পথ, এই পথে যে যায় সে আর ফেরে না। কিন্তু সে আমার কথা শুনল না। সে এক তান্ত্রিকের খোঁজ পেয়েছিল কামরূপ কামাখ্যায়। সেখান থেকে সে একটা অদ্ভুত পুঁথি নিয়ে আসে। সেই পুঁথিতে লেখা ছিল এক বিশেষ জিনের কথা।
তাকে বশ করতে পারলে নাকি অঢেল ধন সম্পদ আর ক্ষমতার মালিক হওয়া যায়, কিন্তু শর্ত ছিল একটাই, রক্তের বিনিময়। নিজের সবচেয়ে প্রিয় জিনিসের রক্ত দিতে হবে। লোকমান তখন ক্ষমতার লোভে অন্ধ, তার স্ত্রী মানে আমার মেয়ে তখন গর্ভবতী, পেটে সাজিদ। লোকমান এক অমাবস্যার রাতে সেই জিনের সাধনা শুরু করলো। আমাদের বাড়ির পেছনে যে পুরনো তেঁতুল গাছটা আছে, সেখানে বসে সে মন্ত্র পড়া শুরু করলো। আমি জানতাম না সে কি করছে, জানলে হয়তো আমি তাকে তখনই খুন করে ফেলতাম। মাঝরাতে হঠাৎ আমার মেয়ের চিৎকার শুনে আমার ঘুম ভাঙে। আমরা দৌড়ে যাই, গিয়ে দেখি আমার মেয়ে উঠোনে গড়াগড়ি খাচ্ছে আর ব্যথায় চিৎকার করছে। আর লোকমান ওই তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে অদ্ভুত ভাষায় বিড়বিড় করছে, আর চারপাশ দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে। সে ধোঁয়া সাধারণ ধোঁয়া না বাবা, সেই ধোঁয়ার মধ্যে মানুষের অবয়ব ছিল। আমি টর্চ মারতেই দেখলাম লোকমানের শরীরটা মাটির ওপর থেকে এক হাতে শূন্যে ভেসে আছে। আমি সাহস করে এগিয়ে তাকে ডাকলাম, লোকমান, কি করছিস তুই? সে আমার দিকে তাকালো। সে তাকানো কোনো মানুষের তাকানো ছিল না। সে এক বিক্ষুটে গলায় বলল, ও আসছে, আমার মালিক আসছে, আজই চুক্তি পূর্ণ হবে। ঠিক তখনই একটা বিকট শব্দ হলো, যেন আকাশ ভেঙে পড়ল। লোকমানে ছিটকে গিয়ে পড়লো আমার মেয়ের পায়ের কাছে। আর আমার মেয়ে, সে তখন সন্তান প্রসব করছে, কিন্তু সেই প্রসব স্বাভাবিক ছিল না। জন্মের পরে বাচ্চারা কাঁদে, কিন্তু সাজিদ কাঁদল না। ও চোখ মেলল। আর বিশ্বাস করো বাবা, সদ্যজাত বাচ্চার চোখ অমন হয় না। ও জন্মের পরপরই তার বাবার দিকে তাকিয়েছিল। আর লোকমান তখনও বেঁচে ছিল, কিন্তু তার শরীরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। লোকমান মারা যাওয়ার আগে শুধু একটা কথা বলেছিল। সে আমার হাত ধরে বলেছিল, আব্বা, আমি ভুল করেছি। আমি যাকে ডেকেছি সে আমার শরীর নিতে পারেনি, সে আমার ছেলের মধ্যে ঢুকে গেছে। ওকে সাবধানে রাখবেন, ও যেন কখনো রক্ত না দেখে, ও যেন কখনো আঘাত না পায়। আঘাত পেলেই ভেতরের ওটা জেগে উঠবে। লোকমান মারা গেল। আমার মেয়ে সেই শোকে কিছুদিন পর পাগল হয়ে মারা গেল। আমি সাজিদকে বড় করলাম। আমি জানতাম এই ছেলের মধ্যে অন্য কিছু আছে, তাই আমি ওকে সবসময় আগলে রাখতাম। মাদ্রাসায় দিয়েছিলাম, কিন্তু হুজুরা রাখতে চাইলেন না, বলেন এই ছেলের ছায়ায় নাকি আগুন আছে। স্কুলে দিলাম, ভেবেছিলাম সাধারণ মানুষের সাথে মিশলে হয়তো এটা শান্ত থাকবে, কিন্তু তুমি সেই ভুলটাই করলে। কুদ্দুস মিয়া থামলেন। ওরা সারা শরীর কাঁপছে। উনি এক গ্লাস পানি খেলেন। আমি তখনও স্তব্ধ হয়ে বসে আছি। আমার মাথার ভেতর সব গুলিয়ে যাচ্ছে। জিন, কুফরি কালাম। আমি তো সায়েন্সের ছাত্র। এই শব্দ বিশ্বাস করার কথা আমার না, কিন্তু আমার চোখের সামনে ওই পোড়া দাগ, আমার কোয়ার্টারের সেই আওয়াজ। আমি তোতলামি করে বললাম, তাহলে এখন উপায়? আমি কি করবো চাচা? ও তোমাকে মেরে ফেলবে। কুদ্দুস মিয়া আমার দিকে তাকিয়ে হতাশ গলায় বললেন, উপায় তো একটাই ছিল, ওকে শান্ত রাখা, কিন্তু এখন দেরি হয়ে গেছে। আমার দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বললেন, কারণ ও একটা শরীর খুঁজছিল। সাজিদের শরীরটা এখন ছোট, দুর্বল, ওটা দিয়ে কাজ করতে পারছে না। পূর্ণ বয়স্ক শরীর চাই। আমার শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোতে বয়ে গেল। আমার মধ্যে, আমার শরীরের মধ্যে, মানে ও তোমাকে চায়। তোমাকে দিয়ে ও কাজগুলো করাবে যা লোকমান শেষ করতে পারেনি। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। ওখান থেকে বের হয়ে স্টেশনের দিকে রওনা দিলাম। আমার তখন একটাই লক্ষ্য, পালাতে হবে। এই অভিশপ্ত গ্রাম, এই স্কুল, ওই সাজিদ, সবকিছু থেকে পালাতে হবে। কিন্তু পালাবো বললেই কি পালানো যায়? আমি যখন রিকশায় করে স্টেশনের দিকে যাচ্ছি, তখন সন্ধ্যা নেমে এসেছে। মফস্বল শহরের রাস্তা, ল্যাম্প পোস্টগুলো টিম টিম করে জ্বলছে। হঠাৎ খেয়াল করলাম
রিক্সাওয়ালা খুব আস্তে রিক্সা চালাচ্ছে। আমি বিরক্ত হয়ে বললাম, আরে মামা একটু জোরে চালান না, ট্রেন ধরতে হবে। রিক্সাওয়ালা কোনো উত্তর দিল না, সে শুধু প্যাডেল ঘুরিয়ে যাচ্ছে। কিন্তু রিক্সা এগোচ্ছে না, মনে হচ্ছে চাকাগুলো মাটিতে দেবে যাচ্ছে। আমি আবার বললাম, কি হলো, কথা বলছেন না কেন? এবার রিক্সাওয়ালা ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো। আমি সেই মুহূর্তে আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের করতে পারলাম না। রিক্সাওয়ালার মুখটা রিক্সাওয়ালা নয়, ওটা সাজিদের মুখ, কিন্তু শরীরটা রিক্সাওয়ালার মতো, অর্থাৎ বড়। সে আমাকে বলল, কোথায় যাচ্ছেন স্যার, আমাদের ছেড়ে? আমি আর সহ্য করতে পারলাম না। চলন্ত রিক্সা থেকে আমি লাফ দিলাম। রাস্তায় পড়ে আমার হাত পা ছড়ে গেল, কিন্তু আমি ব্যথার দিকে তাকালাম না। আমি উঠে দৌড়াতে শুরু করলাম সোজা মেইন রোডের দিকে। পেছনে আমার মনে হলো ভারী পায়ের আওয়াজ, থপ থপ করে এগিয়ে আসছে। কোনো মতে দৌড়ে আমি বাস স্ট্যান্ডে পৌঁছালাম। একটা লোকাল বাস সিলেটে যাচ্ছে। আমি বাসে উঠে পড়লাম। সিটে বসে আমি হাঁপাচ্ছি, আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। বাসের কন্ডাক্টর আমার কাছে এসে ভাড়া চাইল। আমি পকেট থেকে মানি ব্যাগ বের করতে গিয়ে দেখি আমার হাত কাঁপছে। কন্ডাক্টর আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসলো। স্যার, এত ভয় পেয়েছেন কেন? টিকিট তো কাটা লাগবে না, আপনার টিকিট তো অলরেডি কাটা হয়ে গেছে। আমি চমকে ওর দিকে তাকালাম। সাধারণ একটা ছেলে, কিন্তু ওর কথার মানে কি? আমি জানালার পাশে বসে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইলাম। বাসটা তখন চা বাগানের মাঝখানে একটা রাস্তা দিয়ে ঘুরছে। দুপাশে ঘন জঙ্গল, ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ বাসের ভেতরের লাইটগুলো নিভে গেল। বাসটা একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। যাত্রীরা চেঁচামেচি শুরু করলো। ড্রাইভার বলল, ইঞ্জিন ট্রাভেল দিচ্ছে, আপনারা বসুন, আমি দেখছি। বাসের ভেতরটা গরম ভ্যাপসা হয়ে উঠল। আমি ঘামছি। আমার মনে হচ্ছে আমার চারপাশে কেউ নেই। বাসের যাত্রীদের কোলাহল হঠাৎ থেমে গেছে। আমি মোবাইলটা বের করে টর্চ জ্বালালাম। আলো জ্বালাতে আমি যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ডটা গলার কাছে চলে এলো। বাসের সিটগুলো খালি, একটা যাত্রীও নেই, ড্রাইভার নেই, কন্ডাক্টর নেই। আমি বসে আছি নির্জন অন্ধকার বাসের ভেতর। আমার সামনের সিটে আমার দিকে মুখ করে বসে আছে একটা অবয়ব। সে সাজিদ নয়, অন্য কিছু। তার শরীরটা মানুষের মতো নয়। সে আমার দিকে একটা হাত বাড়িয়ে দিল। হাত না বলে থাবা বলাই ভালো। আমি পেছাতে চাইলাম, কিন্তু বাসের সিট আমাকে আটকে দিল। আমি সূরা ফালাক পড়তে শুরু করলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। মনে হচ্ছে কেউ আমার গলাটা চেপে ধরেছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সত্তাটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। উচ্চতায় সে বাসের ছাদের সমান। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তার প্রতিটা পদক্ষেপে ফ্লোরটা কেঁপে উঠছিল। সে ফিসফিস করে বলল, ভয় পাচ্ছিস? একটু কষ্ট হবে, তারপর সব ঠিক হয়ে যাবে, তোর দাদুর মতো। বলে রাখা ভালো যে আমার দাদু মৃত্যুর সময় যথেষ্ট যন্ত্রণা পেয়েছিল। এবার অবয়বটি আমার শরীরে স্পর্শ করলো। মনে হলো 1000 ভোল্টের একটা শক খেলাম। আমি যন্ত্রণায় চিৎকার করে উঠলাম, আর ঠিক সেই মুহূর্তেই আমার চোখের সামনে সব কিছু সাদা হয়ে গেল। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি দেখি আমি আবার সেই হাসপাতালের বেডে। সেই একই ফ্যান ঘুরছে, পাশে রফিক স্যার বসে আছেন। কিন্তু এবার আমি বোকা নই। আমি জানি এটা কোনো স্বপ্ন না, কারণ আমার বুকের ওপর ঠিক যেখানে ওই সত্তাটা হাত রেখেছিল সেখানে একটা ক্ষত চিহ্নের সৃষ্টি হয়েছে। ডাক্তাররা বলছেন এটা কোনো স্কিন ইনফেকশন অথবা অ্যালার্জি, কিন্তু আমি জানি এটা কি। এটা একটা সিলমোহর। ও আমাকে মার্ক করে দিয়েছে, ছাড়েনি, আমার সাথেই আছে। আমি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ওই স্কুলে যাইনি। আমি সোজা ঢাকায় চলে আসি, চাকরি ছেড়ে দেই। ভেবেছিলাম শহরের ভিড়ে হারিয়ে গেলে হয়তো আমাকে খুঁজে পাবে না, কিন্তু ভুল। ও আমার সাথেই এসেছে, ছায়ার মতো আছে আমার সাথে। ঢাকায় এসে আমি একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিলাম মিরপুরে। প্রথম কয়েকদিন ভালোই কাটলো, কিন্তু তারপর শুরু হলো সব ছোটখাটো ঝামেলা। যেমন আমি হয়তো চশমাটা টেবিলে রাখলাম, একটু পরে দেখি সেটা খাটের নিচে। রান্নাঘরে পানি খেতে গেলাম, দেখি ট্যাপ দিয়ে পানি নয় অন্য কিছু পড়ছে। কিন্তু সবচেয়ে ভয়াবহ ব্যাপারটা ঘটলো গত পরশু রাতে। আমি বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছি। হঠাৎ খেয়াল করলাম আয়নায় আমার প্রতিবিম্বটা
অন্য কিছু করছে। আমি আতঙ্কে আয়নাটা ঘুষি মেরে ভেঙে ফেললাম। কাঁচের টুকরো দিয়ে আমার হাত কেটে গেল। আমি চিৎকার করে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন মাঝরাত। আমি ফ্লোরে পড়ে আছি। আমার চারপাশে ভাঙা কাঁচের টুকরোগুলো দিয়ে কেউ মেঝেতে একটা নকশা তৈরি করে দিয়েছে। সেই নকশাটা অনেকটা উল্টোনো চাঁদের মতো। আমি বুঝতে পারলাম আমার সময় শেষ হয়ে আসছে। ও এখন আর বাইরে নেই, আমার ভেতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছে। আমার শরীরটা মাঝে মাঝেই অবশ। আমি নিজের কণ্ঠস্বর মাঝে মাঝে চিনতে পারি না, বদলে যায়। কাল রাতে আমি ঘুমের মধ্যে নিজের অজান্তেই উঠে বসেছিলাম। আমার মোবাইলের ভয়েস রেকর্ডারটা অন করেছিলাম। রেকর্ডিংয়ে আমার গলার আওয়াজ ছিল না, সেখানে একটা গম্ভীর ভারী গলার আওয়াজ ছিল। আর মাত্র 3 দিন, তারপর পূর্ণিমা। সেদিন দরজাটা পুরোপুরি খুলবে। তৈরি হ আহসান, তৈরি হ। তাই আমি আজ এখানে এসেছি। আমি জানি না কাল আমি কি অবস্থায় থাকবো। হয়তো কাল আমি আহসান থাকবো না, হয়তো আমার এই শরীরটা অন্য কেউ দখল করে নেবে। আমি চাই এই ঘটনাটা মানুষ জানুক। ভাই, আমার গলাটা শুকিয়ে আসছে, একটু পানি হবে? খুব পিপাসা পাচ্ছে। পানি খেয়ে উনি গ্লাসটা বেঞ্চের ওপরে রাখলেন। আমি ভয়ে ভয়ে গ্লাসের দিকে তাকালাম। উনি বলতে শুরু করলেন, পানিটা গলার নিচে নামলো ঠিকই, কিন্তু তৃষ্ণা মিটল না। আসলে এই তৃষ্ণা তো পানির নয়, এক অন্য তৃষ্ণা। যা বলছিলাম, সেই 3 দিন আমি কিভাবে কাটিয়েছি সেটা একমাত্র আমি ছাড়া আর আল্লাহ জানেন। আমি ঘর থেকে বের হইনি। মিরপুরের ওই ফ্ল্যাটটা তখন আমার কাছে একটা কবরের মতো মনে হতো। জানালাগুলো সব খবরের কাগজ দিয়ে আটকে দিয়েছিলাম, যাতে বাইরের কোনো আলো বাতাস ঢুকতে না পারে। কিন্তু তাও পূর্ণিমার আগের রাতে সেই ভয়াবহ রাতটা এলো। রাত তখন 3টা। বাইরে শেয়াল ডাকছিল। ঢাকা শহরে শেয়াল ডাকার কথা নয়। আমার ফ্ল্যাটের ঠিক নিচে যেন একপাল শেয়ালের বাচ্চা কান্না করছিল। আমি জানামাজে বসেছিলাম। শরীরটা দুর্বল লাগছিল। সোজা হয়ে বসার শক্তিটুকুও ছিল না। আমার বুকের সেই পোড়া দাগটা অসহ্য রকমের জ্বালা পোড়া করছিল। হঠাৎ আমার রুমের লাইটটা নিভে গেল। লোডশেডিং না, ফিউজ কেটে যাওয়ার মতো না। মনে হলো অন্ধকারটা লাইটটাকে গিলে ফেললো। আর ঠিক সেই মুহূর্তে আমার ঘরের তাপমাত্রা একদম কমে গেল। এতটাই ঠান্ডা যে আমার নিঃশ্বাস ধোঁয়ার মতো বের হতে লাগলো। আর সেই পরিচিত গন্ধটা, বুঝলাম ও এসেছে। আমি টর্চটা জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু জ্বলল না। অন্ধকারের মধ্যেই আমি অনুভব করলাম আমার ঘরের কোনায় ঠিক সিলিং এর কাছে কালো ধোঁয়ার একটা কুণ্ডলি পাক খাচ্ছে। আমি দেয়াল ঘেঁষে দাঁড়ালাম। ধোঁয়াটা ধীরে ধীরে নিচে নেমে এলো এবং একটা আকার নিতে শুরু করলো। প্রথমে আমি ভেবেছিলাম ওটা সাজিদের রূপ ধরবে, কিন্তু না, ওটা সাজিদ না, ওটা আমার নিজের রূপ। আমার মতো উচ্চতা, সবকিছু আমার মতো। পার্থক্য হলো ওর চোখ দুটো। পৈশাচিক এক হাসি ছিল সেই চোখে। আমার প্রতিরূপটা আমার দিকে এক পা এগিয়ে এলো। ওর হাঁটার ভঙ্গিটা ছিল খুব অদ্ভুত। ও বলল, কি ভেবেছিলি আহসান, পালিয়ে বাঁচবি? এত অহংকার তোর? আমি চিৎকার করে বলতে চাইলাম, আমি তো অনুতপ্ত, আমি মাফ চাচ্ছি। কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর বের হলো না। মনে হচ্ছে আমার গলাটা বন্ধ হয়ে গেছে। আমার প্রতিরূপটা একদম আমার কাছে চলে এলো। ওর শরীর থেকে একটা তাপ বের হচ্ছিল আগুনের মতো। সে বলল ফিস ফিস করে, আমরা কোনো শরীর দখল করি না আহসান, বিনিময় করি। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই ও আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। আমি জ্ঞান হারালাম। জ্ঞান ফিরে দেখি আমি আমার ফ্ল্যাটে, কিন্তু আমার গায়ে কাদামাটি লেগে আছে। আমি নিজের অজান্তে নানান কাজ করি। কেন করি জানি না। মা বাবাকে গালাগালি অবধি করি। আজ আমি এখানে কেন এসেছি জানেন? আমি জানি আপনি ভূত.com কাজ করেন। আপনি মানুষের কাছে এসব ঘটনা পৌঁছে দেন। আমি চাই আমার এই ঘটনাটা মানুষ জানুক। সামান্য রাগের বশবর্তী হয়ে শিশুর গায়ে হাত তোলার অপরাধে আমার জীবন ধ্বংস হয়ে গেছে। একটা ছোট্ট ভুল, একটা মুহূর্তের রাগ জীবনটাকে নড়বড়ে করে দিতে পারে। আজ একটা হুজুরের কাছে যাচ্ছি, দোয়া করবেন। এই বলে আহসান ভাই ওনার ঘটনা শেষ করেন। এরপরে সাবিত আলম লিখছেন,
এই ছিল আপনাদের জন্য আমার কালেক্ট করা ঘটনা। আমি আপনাদের শুধু একটা কথাই বলতে চাই, রাগ সংবরণ করুন। আসসালামু আলাইকুম। আমি আজকে উপস্থিত আছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল আল মারুফ। আমি ময়মনসিংহেরই সন্তান। আমি আপাতত একটা প্রাইভেট সার্ভিসে জব করছি। তো কথা না বাড়িয়ে হচ্ছে আমি সরাসরি ঘটনায় চলে যেতে চাচ্ছি। ঘটনাটা হচ্ছে 2018 সালে আমার নিজের সাথে ঘটা ঘটনা। আমাদের এই ঘটনার সাক্ষী হচ্ছে আমার এক ভাতিজা সম্পর্কের, ভাইস্তা সম্পর্কের সমবয়সী এক ফ্রেন্ড আমার। সে আমার আত্মীয় ভাইস্তা, কিন্তু আমার ফ্রেন্ডও হয়। তো তার সাথে আর আমার সাথে একই সাথে ঘটনাটা ঘটে। আমরা হচ্ছে তখন 3 দিনের জন্য যে তাবলিগ জামাত হয়, জামাতে গিয়েছিলাম। খুব সম্ভবত আমি দুঃখিত, 2018 না 2016 সালের ঘটনা বলছি। তো আমরা হচ্ছে 3 দিনের জন্য জামাতে যখন গিয়েছিলাম, সেইখান থেকে ঘটনার সূত্রপাত। তো আমরা এমন একটা জায়গায় জামাতে গিয়েছিলাম, এই জায়গাটা হচ্ছে ময়মনসিংহ থেকে শম্ভুগঞ্জ পার হয়ে রঘুরামপুর নামে একটা জায়গা আছে, সেইখানের এক গ্রামীণ মসজিদে আমরা জামাত নিয়ে গিয়েছি। সকালবেলা উপস্থিত হয়েছি 10টা-11টার দিকে, ভোরবেলা রওনা হয়েছিলাম। তো আমি যদি একটু জায়গাটার পারিপার্শ্বিকতা বর্ণনা করতে চাই আসল ভাই, তাহলে একটু মানে ঘটনাটার প্রেক্ষাপটটা দর্শকদের, শ্রোতাদেরকে কল্পনা করতে সহায়তা করবে। তো আমরা যে মেইন রোড থেকে হাতের ডানে ঢুকে আমরা একটা গ্রামীণ পথ ধরে গিয়েছি। গ্রামীণ পথ যেখানে শেষ হয়েছে, সেখান থেকে আমরা যখন মসজিদের দিকে যাচ্ছি, তখন হচ্ছে একটা মানে যে আমাদের সাধারণত যে ধানি জমিগুলো থাকে, ক্ষেতের রাস্তা, ওই ক্ষেতের রাস্তার হচ্ছে মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে। রাস্তার মাথায় একটা মোড়ে হচ্ছে একটা কবর, একটাই কবর সেখানে। এই কবরের উপরে একটা 40 ওয়াটের ছোট যে আগের লাইটগুলো আছে, হলুদ লাইট, সেগুলো জ্বলে। এই কবর থেকে হাতের ডানে টার্নিং নিয়ে যে রাস্তাটা গেছে, এটা প্রায় 1 কিলো তক গেছে। এই 1 কিলো রাস্তাটা, 1 কিলোমিটার রাস্তার দুই পাশে হচ্ছে শুধু ধানি জমি, যে যত দূর চোখ যায় ধানি জমি, আর তেমন কিছু নেই। তারপরে শেষ দিকে হচ্ছে একটা ঘন বাঁশঝাড়। এই ঘন বাঁশঝাড়ের নিচ দিয়ে যেতে হয়। যাওয়ার পরে হচ্ছে দুই পাশে পুকুর, মাঝখান দিয়ে আরেকটা রাস্তা। এই রাস্তা ক্রস করার পরে হচ্ছে মসজিদ। তো প্রথম দিনের প্রথম একবারে ফার্স্ট ইমপ্রেশন আমি বলছি। তো যখন আমি মসজিদে গেলাম, গিয়ে দেখি মসজিদটা তালাবন্ধ করা আছে। তখন 11টা-12টা বাজে। মসজিদটা তালাবন্ধ করা আছে এবং মসজিদের যে বারান্দার সিঁড়িতে বসে দুইজন গ্রামীণ যে আমাদের কৃষক সমাজ থাকে, এই ধরনের দুইজন বৃদ্ধ লোক, দুঃখের বিষয়, দুঃখজনক হচ্ছে সেই মসজিদের সিঁড়িতে বসেই ওনারা বিড়ি খাচ্ছিলেন আর কি, ধূমপান করছিলেন। তো এটা দেখে একাধারে মন খারাপ হয় যে এরকম একটা মসজিদ এরকম ইনএক্টিভ ভাবে পড়ে আছে। আবার একটু মন ভালো লাগে, যেহেতু আমরা এখানে ইসলামী দাওয়াতের কাজ নিয়ে এসেছি। তো এইখানে এমনই তো জায়গা আমাদের দরকার যেখানে এখনো অ্যাক্টিভলি ইসলাম প্র্যাকটিস হচ্ছে না, এখানে আমরা দাওয়াত পৌঁছে দিব। এটা আমাদের ভালো লেগেছে। তো আমরা থাকা শুরু করলাম। প্রথম দিন বিশেষ কোনো ঘটনা আমি পাইনি, প্রথম দিন নর্মালি চলে গেছে। তো সারাদিন আমরা যে রিচুয়াল গুলো থাকে সবকিছু পালন করার পরে হচ্ছে সন্ধ্যার দিকে এশার নামাজের পরে যে খাওয়া দাওয়া হয়, মাশওয়ারা হয়, এগুলো শেষ করার পরে আমরা চা খেতে গিয়েছি। প্রথম দিন বিশেষ কোনো ঘটনা নেই। এখন আমি ঘটনায় আসলে প্রবেশ করছি। দ্বিতীয় দিনের ঘটনা, এশার নামাজের পরে হচ্ছে আমাদের একটা আলোচনা হয়, ইসলামিক আলোচনা, যেটাকে মাশওয়ারা বলে। মাশওয়ারা শেষ হওয়ার পরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া শেষে শুয়ে পড়া, কাজ আর কোনো কাজ নেই। তো আমাদের মসজিদের যে আমার বাসাটা হচ্ছে ময়মনসিংহ ব্রিজ মোড়ের যে মসজিদটা আছে, এই মসজিদের ইমাম সাহেবের নাম হচ্ছে আব্দুল কাইয়ুম সাহেব। উনি হচ্ছে আমরা ছোট হুজুর বলে ডাকি, কারণ ওনার যে বড় ভাই আছেন উনিও আমাদের ইমাম ছিলেন, এক্স ইমাম। তো ছোট হুজুর আমাদের মসজিদের, আমাদের এই জামাতটার আমির ছিলেন বা দায়িত্বপ্রাপ্ত যিনি থাকেন আর কি সব দেখভালের জন্য। তো সিকোয়েন্সটা এরকম যে ছোট হুজুর ইয়া করতেছেন, ওনার বিছানা গুছায় নিচ্ছেন, মশারি টানাচ্ছেন, উনি মশারির ভিতরে আছেন। এমন টাইমে আমি ওইখানে উপস্থিত হয়ে আমি হুজুরকে বলি যে হুজুর, আসলে তো আমরা এখানে অনেক নওজোয়ানরা এসেছি, ইয়াং জেনারেশন আছে অনেক, আমার ছোট ভাই ছিল, তো বন্ধু ছিল। আমি বললাম যে আমরা তো আসলে সাধারণত এত তাড়াতাড়ি ঘুমিয়ে অভ্যস্ত নই, তখন সর্বোচ্চ বাজে হয় কয়টা হবে, 15টার মতো বাজে। বললাম হুজুর, আমরা তো এরকম ভাবে অভ্যস্ত নই, আমরা একটু চাটা খেতে চাই, একটু ঘুরে টুরে আসতে চাই, তারপরে এসে ঘুমাতে পারবো, না হলে হয়তো আমরা শুলে ঘুমাতে পারবো না। তো হুজুর হচ্ছে বিশেষ বিবেচনায় দেখলেন যে নওজোয়ানদের মন রক্ষার্থে কিছু করতেই হবে, তাদেরকে তো কট্টরপন্থায় ধর্মে আটকে রাখা যাবে না, একটু ছাড় দিতে হবে। এটা ভেবে হুজুর বলল যে তাহলে তোমার জিম্মায় নিয়ে যাও, মানে আমার দায়িত্বে ছাড়লেন। হুজুর আমাকে পছন্দ করতেন, আমার লাইফস্টাইল বা আমার চলাফেরা পছন্দ করতেন, ছোট থেকে আমি মসজিদে যাই পছন্দ করতেন। তো হুজুর যখন ছাড়লো তখন আমি গেলাম। তো আমি যাওয়ার আগেই ছোটরা যারা ছিল তারা হচ্ছে সবার আগে দৌড় দিয়ে তারা চলে গেছে অনেক দূর। তো রয়ে গেলাম আমি আর ওই যে আমার ভাইস্তার নাম হচ্ছে আবিদ।
তো আবিদ আর আমি গেলাম হচ্ছে, যাচ্ছি, তখন বাসঝাটটা আমরা ক্রস করেছি। বাসঝাটটা যখন ক্রস করে তাহলে আমাদের সামনে রইলো 1 কিলোমিটার রাস্তা, এবং 1 কিলোমিটার রাস্তার সামনেই একবারে যে ইমিডিয়েট যে আলোর সোর্সটা দেখা যায়, এটা হচ্ছে কবরের উপরে থাকা একটা ছোট লাইট, আর কিছু নাই। তো এই রাস্তা দিয়ে আমরা যখন আনুমানিক অর্ধেকটা গিয়েছি, মানে এমন একটা দূরত্বে আমি আছি যখন আমার সামনের দিকেও হচ্ছে পুরোটা যে রাস্তাটা আছে, যে যতটুকু দূরত্ব, আমার পিছনের দিকেও ঠিক ততটুকু দূরত্ব, এমন একটা মিডিল পয়েন্টে আমরা এসে পৌঁছাই। মিডিল পয়েন্টে এসে পৌঁছানোর পরে আমাদের কেন যেন মনে হয় যে দুই পাশে যে ধান ক্ষেত আছে, ধান ক্ষেতের ভিতরে কোনো প্রাণী, শিয়াল বা কুকুর টাইপের কোনো প্রাণী যখন ধান ক্ষেত ফাঁক করে দৌড়ে দৌড়ে আসবে আমাদের দিকে, যে সাউন্ডটা হবে, আমরা দুই পাশ থেকে এই ধরনের সাউন্ড শুনতে পাচ্ছি। তো সিকোয়েন্সটা মানে এমন হয়ে গেল যে আবিদও বুঝতেছে, ভাইস্তাও বুঝতেছে যে আমি ভয় পাচ্ছি, সেও ভয় পাচ্ছে, সে আমাকে বলছে না। আমি বুঝতেছি যে আমিও ভয় পাচ্ছি, কিন্তু আমি আবিদকে বলতেছি না, কারণ হচ্ছে ভয় জিনিসটা সংক্রামক। আমি যদি আবিদকে বলি, সেও আতঙ্কিত হয়ে যাবে। তো আমরা একজন আরেকজনকে চাচ্ছি না যে আতঙ্কিত করতে, কিন্তু আমরা ভয় পেয়েছি, আমরা পর্যাপ্ত ভয় পেয়েছি, যেন দৌড়ে দৌড়ে আমাদের চারদিক দিয়ে ঘিরে ফেলেছে, এরকম ভাবে দৌড়ে আসছে। আর অজানা একটা ওজন যেন আমাদের শরীরে বেড়ে গেছে, আমরা ভয় পাচ্ছি, অনেক ভয় পাচ্ছি। আমাদের আশেপাশে বাতাসটা কেমন যেন গোমট হয়ে গেছে, একটু ভারী হয়ে গেছে, একটু গরম হয়ে গেছে, এক অজানা গরম লাগলো একটু। তো একটু ক্ষমা প্রার্থী হয়ে নিচ্ছি, আমাদের যদিও একটা পবিত্র কাজে গিয়েছি, আমাদের একটু বদভ্যাস ছিল। আমার পকেটে ছিল একটা সিগারেটের প্যাকেট সম্পূর্ণ নতুন, আরেক পকেটে ছিল ম্যাচ লাইটার। তো তারপর হলো কি, আবিদ আমাকে হঠাৎ করে বলল যে ভাইস্তা একটা সিগারেট জ্বালান। তো সিগারেট জ্বালানোর কথা বলার পরে আমারও মাথায় এরকম একটা ঘুরতেছে। তো তাড়াতাড়ি আমি প্যাকেটটা বের করলাম। তো তখন আমি হচ্ছে একবারে নতুন সিগারেট খাওয়া শিখেছি, এর আগে আমি কখনো নতুন প্যাকেট খুলিনি। তো নতুন প্যাকেট খুলতে হলে ওই যে কিনার দিয়ে একটু মাথা বের করে যে প্যাকেটটা উপরের ইয়াটা ছাড়াতে হয়, এটা আমি তখন অভ্যস্ত নই। তো হুড়মুড় করে পকেট থেকে বের করার পরে হচ্ছে খুঁজে পাচ্ছি না মাথাটা, তারপরে কোনোভাবে ছাড়াইয়ে একটা সিগারেট মুখে রেখে তারপরে যখন লাইটারটা নিব, লাইটারটাও ছিল নতুন। তো লাইটারটা কয়েকবার স্ট্রাইক করতেছি, 2-3 বার স্ট্রাইক করতেছি, আগুনটা জ্বলতেছে না। তো আগুনটা জ্বলা পর্যন্ত আর সিগারেটের প্যাকেট বের করা পর্যন্ত, আর এই যে আমাদের যে আতঙ্কের সময়টা, সর্বোচ্চ যদি আমি টাইম কাউন্ট করি হতে পারে 15 সেকেন্ড। কিন্তু এই 15 সেকেন্ড আমি মনে করি যে আমার জীবনের সবচেয়ে লংগেস্ট 15 সেকেন্ড লেগেছিল। আমাদেরকে কি যেন একটা এসে ঘিরে ফেলেছে, একটা অজানা ওজন শরীরে, একটা গরম গুমোট পরিবেশ। এটা ব্যাখ্যাতীত, এটা হতে পারে কিছুই না, আবার হতে পারে অনেক কিছু। আসলে আমাদের সাথে যা ঘটেছে তাই বলতেছি। তো যার কারণে হয়তোবা এটা অনেকের কাছে অনেক কিছু মনে নাও হতে পারে, কিন্তু আমাদের কাছে তখন ওই মুহূর্তে ওই জায়গায় খুবই আতঙ্কিত লেগেছে যে আমি সামনের দিকে তাকিয়ে আছি, একটা আলোর সোর্স, এটা হচ্ছে একটা কবরের উপরে, আমার পিছনের দিকে হচ্ছে 1/2 কিলোমিটার দূরে একটা বাস, যার দুই পাশে ধানের ক্ষেত ছাড়া কিছু নেই। এরকম টাইমে আমাদেরকে কিছু একটা ঘিরে ফেলেছে, একটা অজানা ওজন শরীরে এসে পড়েছে। তো তখন ফাইনালি যখন স্ট্রাইক করলাম ম্যাচটা, সিগারেটটা ধরানোর পরে হচ্ছে কেন যেন মনে হলো বাতাসটা একটু ছেড়ে ছেড়ে দিয়েছে, ওজনটা যেন আমাদের শরীর থেকে একটু নেমে গেল। আর ওই যে চারদিক থেকে ঘিরে ফেলছিল, ধান ক্ষেত পার হয়ে আসছিল, এই ধরনের সাউন্ডটা একটু কমে গেল, এক পর্যায়ে থেমেই গেল। তারপরে আবিদ আমাকে বললো, ভাইস্তা চলেন আমরা সামনের দিকে আগাই, এখন সমস্যা নাই। এই একটা জায়গায় ধরা পড়লো যে কিছু তো একটা ঘটেছিল, না হলে আবিদ আমাকে কেন বলবে যে চলেন এখন সমস্যা নাই। তো যাই হোক, এটা পরে আমরা আলোচনা করে জেনেছিলাম। আবিদ আমাকে বলেছিল, ভাইস্তা আমি কিন্তু খুব ভয় পাইছি। আমিও আবিদকে বলেছিলাম, ভাইস্তা আমিও তো খুব ভয় পাইছি, আমি বলি নাই কারণ হচ্ছে গিয়ে আপনি ভয় পাইয়ে যাবেন। রহস্য এখানে সমাধান এখনো হয়নি, এখনো শেষ হয়নি। তো যখন আমরা কিছু দূর আগালাম, হতে পারে 4-5 কদম আগানোর পরে, এই যে দুই পাশে বিস্তৃত ধান ক্ষেতের একবারে শেষ মুহূর্তে, যেখানে চোখে দেখা যায় না ভালো মতো, অনেক দূর দূর পর্যন্ত ক্ষেত, ওই একবারে শেষ সীমানা থেকে আমার ডানে এবং আমার বামে দুই দিক থেকে এট এ টাইম 4-5টা করে শিয়াল, দুই পাশে কিন্তু 4-5টা করে শিয়াল হঠাৎ করে হাউ যে ডাকটা হয় ডেকে উঠলো। তো মানে সিকোয়েন্সটা যদি মিলাতে চাই, মানে এরকম হচ্ছে যে আমাদেরকে মনে হয় শিয়ালগুলোই ঘিরে ধরতেছিল, তো এখন তারা ওই সুদূরে গিয়ে ডেকে উঠেছে। কিন্তু এই যে 4-5 সেকেন্ডের ভিতরে তারা ওই সুদূরে চলে যাবে, এটার তো কোনো ব্যাখ্যা নাই আসলে। তো এখানে ঘটনা সমাপ্তি। তারপরে আমরা যথারীতি 4 দোকানে গেলাম। তো হুজুরকে কিন্তু আমি দেখে আসছি, হুজুর বেডে শুয়ে পড়ছেন। তো আমরা যখন 4 দোকানে গেলাম, চা খাচ্ছি, তখন আড্ডায় মগ্ন হয়ে গেছি, আর বিশেষ আতঙ্ক আমাদেরকে ভর করে ওঠেনি। হঠাৎ করে আমরা দূরে দেখলাম কেউ একজন আসছে। কাছাকাছি আসার পরে দেখি
হুজুর চলে আসছেন, আমাদের আমির সাহেব, আমাদের ইমাম সাহেব, উনি চলে আসছেন। তো আমরা একটু অবাক হয়ে গেলাম। হুজুর হচ্ছে এমন একজন, মানে হুজুরকে যারা চিনেন তারা সবাই জানেন যে হুজুর হচ্ছে একজন আল্লাহর ওলি টাইপের লোক, অনেক বড় আলেম, ওনার অনেক সুনাম আছে, আল্লাহ ওনাকে ভালো রাখুক, নেক হায়াত দারাজ করুক। তো উনি কখনোই চা খায় না, পান খায় না, কোনো ধরনের বদভ্যাস না। একটা মানুষের তো এমন আছে যে সকালে এক কাপ চা খেতে হয়, হুজুর তাও না, কোনো রুটিনের আন্ডারে উনি চলেন না। উনি কেন চার দোকানে আসবেন? তো উনি আসলেন, এসে সেরে এক কাপ দুধ নিলেন, আমাদের সাথে দেখা করলেন, কথাবার্তা বললেন। পরে যে দোকানদার আছে দোকানদারকে নামাজের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। তারপরে হচ্ছে বলতেছেন আমাকে, এই তোমরা যাবা না? তখন আমি বললাম, হুজুর আপনি যান, আমরা আসতেছি। হুজুর বলে, না, আইসেই যখন পড়ছি একসাথে যাব। তখন আমার একটু হালকা ডাউট হলো যে হুজুর কেন আমাদেরকে একসাথে যেতে চাচ্ছে। যাই হোক, আমরা তো ভয় পেয়েছি, আমরা অনেকটা আশ্বস্ত হয়েছি হুজুরকে দেখে। তো আমরা বললাম যে হুজুর চলেন একসাথে যাই। তখন আর কোনো ঘটনা ঘটে নাই, খুব সিম্পলি আমরা হুজুরের সাথে চলে আসছি। ওই দিন রাতে আর কোনো বিশেষ ঘটনা নাই। এখন হচ্ছে তারপরের দিন দুপুরবেলা হুজুর আমাকে ডেকে বলল যে তোমরা কি আজকেও বের হবা? এই প্রশ্নে আমি বুঝলাম যে কিছু একটা রহস্য আছে। তখন হুজুরকে জিজ্ঞেস করলাম যে হুজুর বের তো হতে চাচ্ছি, আমাদের সাথে তো কালকে এরকম এরকম একটা কিছু ঘটছিল, আমরা একটু ভয় পেয়ে গেছি, কোনো সমস্যা আছে কি? হুজুর বলে, পরে কথা বলবো, তোমরা বের হওয়ার আগে আমাকে জানাও। তখন হচ্ছে যখন ওই দিন সন্ধ্যার দিকে আবার বের হবে, এইটা লাস্ট রাত, শেষ রাত, তো তারপরের দিন চলে যাব। তো বের হওয়ার আগে হুজুরকে বললাম যে হুজুর যেতে চাচ্ছি। হুজুর বলল যে সমস্যা একটু আছে, তবে আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণ নাই, সাবধানে থাকবা, যাওয়ার সময় আয়াতুল কুরসি পড়ে নাও, আসার সময় আয়াতুল কুরসি পড়ে ঢুকবা, আল্লাহর নাম নাও, কোনো সমস্যা নাই, এমনি ভয় পায় না, তোমরা কোনো ভয় পায় না, তেমন কোনো সমস্যা নেই, তবে সাবধানে থাকা ভালো। এমনি সাধারণ সময় তো সাবধানে থাকা ভালো, তাই না? আমাকে প্রশ্ন করতেছে। পরে আমি বললাম জি হুজুর, সাবধানে থাকা ভালো। তো পরে আমরা ওই দিন গিয়েছিলাম, আর কোনো সমস্যা হয় নাই। তবে সেদিন কিছু একটা ছিল রাসেল ভাই, আমি এটা বলতে পারি হলফ করে, কিছু তো একটা ছিল। কারণ আমি যদি একা ভয় পেতাম, বা আমি যদি আমার ওই ফ্রেন্ড বা ভাইস্তার সাথে যদি ভয় পেতাম, তাহলে আমি এটাকে কোনো গুরুত্ব দিতাম না। কিন্তু যেই হুজুরকে আমি দেখলাম যে উনি শুয়ে পড়ছেন, উনি আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইস টাইপের পার্সন, উনি কেন রাতে উঠে চার দোকানে যাবে আমাদেরকে রিসিভ করতে? দেয়ার ওয়াজ সামথিং অ্যান্ড হি ওয়াজ অ্যাওয়্যার অফ দিট। কারণ হচ্ছে আমি অনেক ক্ষেত্রেই শুনেছি যে যারা এইরকম তাবলিগ জামাত নিয়ে যায় এবং যদি আলেম ব্যক্তি হয় এবং যদি জিম্মাদার হয়, তাহলে তাদের কাছে আল্লাহর তরফ থেকেই হোক বা কোনো মাধ্যমে হোক একটা সোর্স তাদের কাছে আসে, বা নিরাপত্তাটা যে উনি পালন করেন, ওনার কিছু একটা খেয়াল থাকে তাদেরকে সেফ রাখার। কারণ এই রাতে উঠে হুজুরের যতটা না ভয় আমি ধান খেতে পেয়েছিলাম, তার চেয়ে বেশি আশ্চর্য হয়েছে হুজুরের ওই রাত্রে চার দোকানে যাওয়াটা এবং আমাদেরকে সেফ করে নিয়ে আসাটা। তো এই ছিল আমাদের ঘটনা। পাশাপাশি একটু ঘটনা যুক্ত করতে হবে, ওই এলাকাটা এতটা রিমোট ছিল এবং ওইখানে কিছু তো একটা সমস্যা ছিল। কারণ মসজিদের বাইরের সাইডে যে বাথরুমটা ছিল, বাথরুমে এই ঘটনাটা আমরা প্রায় পেয়েছি ওই 3 দিনই। বাথরুমে আমরা যখন যেতাম, আমরা তো একা বাথরুমে যাওয়া নিষেধ, বিশেষ করে রাত্রে, তো আমরা একজন পার্টনার নিয়ে যেতাম। তো বেশিরভাগ ক্ষেত্রে হতো কি, পার্টনার বাইরে দাঁড়ায় আছে, আমরা বাথরুমে টয়লেটের ভিতরে সময় দিচ্ছি। তো টয়লেটের পিছনে যে বাতাস বের হওয়ার যে জানালাটা, এই জানালার পিছনে হচ্ছিল একটা ডুবা, অল্প একটু জায়গা আছে পারে। তো মনে হতো আমাদের পার্টনার কথা বলতে বলতে পিছনে চলে গেছে, ওই মানুষ পা দিয়ে হেঁটে গেলে যে পাতার উপরে যে পায়ের শব্দটা হয়, বা একটু ফিস ফিস কথা বলা, একটু শ্বাস নেওয়ার যে শব্দটা, এটা আমরা প্রায় পেতাম। আমি নিজে পেয়েছি, বাইস্তা পেয়েছে, সবাই পেয়েছে, ওই বাথরুমের পিছনে শব্দ হতো। তো এমন হয়েছে যে আমি আবিদকে নিয়ে গেছি, তখন আমি বের হয়ে আবিদকে বলতেছি, আমি সরাসরি স্ট্রাইক করে ফেলছি আবিদকে। আমি বলছি, আপনার এত পিছনে যাওয়া লাগে হাঁটতে হাঁটতে, আপনার রাখছি, আপনি সামনে থাকবেন। আবিদ বলতেছে, আমি তো পিছনে গেছি না। আপনি গেছেন পিছনে, আমি শব্দ পাইলাম। তখন আবিদ বলে, আচ্ছা সমস্যা নাই। তখন আমি বাইরে দাঁড়ায় আছি, আবিদ ঢুকছে। আবার এরকম হয়েছে, ছোট ভাই সেও বলতেছে যে ভাই পিছনে কেডা জানি কথা কয়। তো এরকম ঘটনা হয়েছে। তো ওইখানে কিছু একটা সমস্যা ছিল। যাই হোক, আল্লাহর রহমতে আমরা সেফলি আসছি এবং এই ছিল আমাদের ঘটনা। এই ঘটনাটা এখানেই সমাপ্ত। আমার জীবনে আমার সাথে অশরীরী বা রহস্যজনক ঘটনার মধ্যে এটাই হয়েছে। ওখানে কি ছিল বলতে পারি না, তো যা ছিল তাই আপনার সামনে প্রেজেন্ট করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আশা করি লিসনারদের ঘটনাটি ভালো লেগেছে। আমি কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি রাসেল ভাইয়ের কাছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো রাসেল ভাই, আমার নাম মোহাম্মদ আকিবুল ইসলাম। আমার দেশের বাড়ি হলো কিশোরগঞ্জ, মারিয়া বিন্নাটি। তো রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। তো রাসেল ভাই, ঘটনাটি অনেক ছোট, কিন্তু আসলে এরকম ঘটনা যার সাথে ঘটে সেই বলতে পারে যে কতটুকু ভয়ঙ্কর। তো রাসেল ভাই, আমি বর্তমানে থাকি দেশের বাড়ি
তো ঘটনাটা ঘটেছিল 2015 সালে। রাসেল ভাই, ঘটনাটা যখন ঘটেছিল ওই দিন ছিল বৃহস্পতিবারের রাত। তো রাসেল ভাই, আমি গাজীপুরে মালিকের বাড়ি একটা গার্মেন্টসে কর্মরত ছিলাম। তখন আমি রুমে একাই থাকতাম, ব্যাচেলার থাকতাম। আমি নিজেই পাকশাক করে নিজেই রান্না করে খাইতাম। তো রাসেল ভাই, একদিন আমি অফিসে গেলাম। অফিসে যাওয়ার পর আমার স্যারে বললো যে আজকে একটু রাত করে বাড়িতে ফিরতে হইব, কারণ আজকে মানে ওই কাজের প্যারাটা একটু বেশি। তো রাসেল ভাই, স্বাভাবিকভাবে আমাদের ছুটি, আমাদের অফিস টাইম হলো 8টা থেকে 5টা পর্যন্ত। 5টার পরে আমাদের ছুটি। তো রাসেল ভাই, ওই দিন আমরা 5টার পর থেকে রাত 1টা পর্যন্ত ওভারটাইম করছি। তো রাসেল ভাই, 1টার পরে যখন আমাদেরকে ছুটি দেওয়া হয়, তখন আমার সাথে আরো 20-25 জন ওভারটাইম করছিল। তাদের বাড়ি অফিসের কাছাকাছি। তো একমাত্র আমার বাড়িটা একটু অফিস থেকে দূরে। কতটুকু দূরে আমি একটু বুঝাই। আমাদের বাড়িটা অফিস থেকে 10 টাকা ভাড়া লাগে যাইতে। অফিস থেকে আমাদের বাড়ি যাইতে 10 টাকা ভাড়া লাগে। তো রাসেল ভাই, এতটুকু দূরত্ব আমাদের বাসা। তো রাসেল ভাই, ওই দিন রাতে যখন আমি অফিস থেকে বাইরে হয়ে দেখলাম অফিসের বাইরে কোনো গাড়ি নাই। তো রাসেল ভাই, আমি সবসময় গাড়ি দিয়ে আসা যাওয়া করতাম। তখন ওই দিন 1টার পরে কোনো গাড়ি পেলাম না। আমি যাও একটা পাইছিলাম, ওইখানে 10 টাকার ভাড়া 50 টাকা চাইছে। তো মনে মনে একটু জিদ কাজ করছিল। এই কারণে আমি বললাম আজকে একাই হেঁটে হেঁটে বাড়ি যাবো আর কি। তো রাসেল ভাই, আমাদের বাড়ির দূরত্বটা তো আমি আগেই বলেছি। তো রাসেল ভাই, আমাদের যেই বাড়ি যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা ঠিক মাঝখানে একটা বন আছে। মানে অনেকের কাছ থেকে শুনেছি এই বনে নাকি অনেক অলৌকিক কাহিনী ঘটছে। কেউ নাকি এই বনে মানে এর আগে অনেকের সাথে অনেক ভৌতিক কাহিনী এই বনে ঘটছে। তো রাসেল ভাই, ওই দিন মানে আমি একাই হাঁটা শুরু করলাম। রাতে 1টা বাজে। তখন যখন আমি অফিস থেকে রওনা দিলাম বাড়ির দিকে, তখন 1টা 15 বাজে। তো রাসেল ভাই, আমি হাইটা মোবাইলে গান শুনতে শুনতে চাইতেছিলাম। রাসেল ভাই, হঠাৎ করে যখন আমি বনের ভিতর ঢুকলাম, তখন আমার মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তখন আমি ফোনটা বাইর করে দেখলাম যে ফোনে লো ব্যাটারি, কোনো চার্জ নাই। মানে আমার যখন আমি অফিস থেকে বাইর হই, তখন আমার ফোনে চার্জ ছিল 50%। তো রাসেল ভাই, আমি যখন ফোনটা অন করলাম, তখন দেখলাম মানে কোনো চার্জ নাই, একদম লো ব্যাটারি দেখাচ্ছে। তো রাসেল ভাই, আমি মনে মনে খুব জিদ হচ্ছিল, তো কি করবো। তো রাসেল ভাই, আমি যাইতেছিলাম, এই আমাদের বনের সাইড দিয়া পানি ছিল। মানে ওই সময় বর্ষাকাল ছিল, তো এই কারণে ক্ষেত যেগুলো আছে ওইগুলার মধ্যে পানি ভরাট হয়ে গেছে। তো রাসেল ভাই, আমি যাচ্ছি, যখন বনের ঠিক মাঝ বরাবর আমি গেলাম, বনটা তখন মানে ছাদের আলোয় স্পষ্টভাবেই মানে সবকিছু ক্লিয়ার ভাবেই দেখা যাইতেছিল। যখন আমি বনের মাঝ বরাবর গেলাম, হঠাৎ করে আলো মানে সবকিছু মানে অন্যরকম হয়ে গেল। মানে আবহাওয়া পাল্টে গেল, মানে ছাদ জানি কোথাও উদা হয়ে গেছে গা, চারিদিকে অন্ধকার, মানে ছুঁই অবস্থা। তো রাসেল ভাই, আমি মনে মনে খুব ভয় পাইছিলাম। তখন আমার মানে এরকম অন্ধকার হয়েছিল যে আমার সামনে যদি 10 হাত দূরে যদি কেউ দাঁড়ায় থাকে, তাহলে কিংবা 2-3 হাত দূরে যদি কেউ দাঁড়ায় থাকে, তাহলে তাকে দেখা একদম অসম্ভব হয়ে পড়বো। তো রাসেল ভাই, মনে মনে খুব রাগ হচ্ছিল, আবার খুব ভয়ও পাইছিলাম। তো রাসেল ভাই, আমি যাইতেছি। তো রাসেল ভাই, আমি যখন বনের একদম মাঝ বরাবর অবস্থায় আসলাম, মাঝ বরাবরই গেলাম, তখন আমার নাকে একটা পচা শুটকি মাছের একটা ঘ্রাণ আসলো। ঘ্রাণটা মারাত্মক তীব্র ছিল। তো রাসেল ভাই, এত পরিমাণ তীব্র যে আমি মানে আমার বমি আয় পড়বে, এই বুঝি আমার বমি আয় পড়বে, এরকম তীব্র অবস্থা। আমি যখন শ্বাসটা নিলাম, তখন শ্বাসটা মানে বাইরে হওয়ার সাথে সাথে যেমন আমার ভিতর থেকে সবকিছু বাইর হয়ে যাবো। তো রাসেল ভাই, আমি খুব ভয় পাইছিলাম। আমি তারপরও মনে জোর নিয়ে হাঁটা শুরু করলাম। হাঁটা শুরু করতে আরেকটু সামনে যাইতেই আমার শরীরে একটা মানে গরম একটা বাতাস লাগলো। যখন মানে
10-15 পা আগাইলাম, তখন আমার শরীরে একটা গরম একটা বাতাস লাগলো। বাতাসটা এত পরিমাণে গরম ছিল যে আমার কাছে মনে হচ্ছিল যে এই বুঝি আমার শরীরের চামড়াটা মাটিতে কুইলা পড়বো। তো রাসেল ভাই মানে এই বাতাসটা ছিল প্রায় 3-4 মিনিট ধরা, মানে প্রায় 3-4 মিনিট পর্যন্ত এই বাতাসটা মানে চলমান অবস্থায় ছিল। তো রাসেল ভাই তারপর আমি মানে অনেক ভয় পাইছিলাম, কিন্তু মনে সাহস নিয়ে আর একটু সামনে আগাইলাম। তো রাসেল ভাই আমি আরো 5-6 পা আগাইতেই বনের একদম শেষ মাথাত, মানে সাইডে একদম শেষ মাথাত আমি একটা অবয়ব দেখলাম। মানে অবয়বটা এত পরিমাণ বড় যে তার মানে তার পা গুলো হচ্ছে আসমান ছুঁই অবস্থা, মানে তার পা গুলো আসমান ছুঁই অবস্থা, তার পা দেখা যাচ্ছিল। আর কোনই পর্যন্ত দেখা যাচ্ছিল। তার মাথাটা মানে মাথা নাভির উপর থেকে তার কোনো কিছুই দেখা যাইতেছিল না। তো রাসেল ভাই তখন আমি অনেক ভয় পাইছিলাম। তখন আমি অনেক ভয় পাইতে পাইতে একটু সামনে আগাইলাম, মনে একটু জোর দিয়া একটু সাহস নিয়ে একটু সামনে আগাইলাম। রাসেল ভাই আর একটু সামনে আগাইতেই যখন আমি দ্বিতীয়বার ওই অবয়বটার দিকে তাকাইলাম, তখন দেখলাম অবয়বটা নাই, মানে হঠাৎ করে মিলে গেছে। যখন আমি তাকাইলাম তখন যেদিকে অবয়বটা আমি দেখছিলাম এদিকে যখন তাকাইলাম তখন দেখলাম যে অবয়বটা নাই গা। রাসেল ভাই তখন অনেক ভয় পাইছিলাম। আমার মনটা চাইছিল যে এখানে একটা জোরে একটা চিৎকার দিয়া অজ্ঞান হয়ে যায়। রাসেল ভাই আমি তখন অজ্ঞান হয়েছিলাম না। তো ঘটনা যদি এখানে শেষ হইতো তাহলে অনেক ভালো হইতো, কিন্তু আমার সাথে যে ঘটনাটা ঘটছে অনেক খারাপ ঘটছে রাসেল ভাই। আসলে যার সাথে ঘটে সেই বলতে পারে যে কতটুকু ভয়ঙ্কর, মানে কতটুকু ভয়ঙ্কর যে কতটুকু ভয়ঙ্কর যে ঘটে সেই বলতে পারে। তো রাসেল ভাই আমার শরীর পুরা ঘামে ভিজা, মানে একদম মানে যেমন কেউ দেখলে আমারে বলবো যে আমি গোসল করে আসছি, আমার মাথা দিয়ে ঘাম জোড়ায় জোড়ায় পড়তেছিল। তো রাসেল ভাই অনেক ভয় পাচ্ছিলাম ওই দিন। তো রাসেল ভাই আমি আরেকটু সামনে যাইতেই আমার আমগো মানে বনের শেষ মাথার একটা পিলার আছে, মানে একটা রাস্তার এই শেষ মাথা একটা পিলার আছে। এই পিলারের একটা ডিম লাইট একটা ছোট করে একটা ডিম লাইট জ্বালানো, একটু হালকা একটু আলো দেখা যেতেছে। মনে একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম। রাসেল ভাই আর 2-3 পা আগাইতেই আবার এই আগের অবয়বটারে আমি পিলারের কাছে দেখতে পারলাম। একটু ডিম লাইটের থেকে 2-3 হাত পিছনে, মানে 2-3 হাত পিছনে আমি অবয়বটা দেখলাম। রাসেল ভাই ওই সময় তো তার নাভি পর্যন্ত দেখা গেছিল। তো রাসেল ভাই এখন যে দেখলাম তার মানে তার শুধু তার পা দেখা যাচ্ছে, আর কোনো কিছু দেখা যাচ্ছে না। তো রাসেল ভাই তখন আমি মানে কি করবো, আমি ভয়ে ভয়ে আরেকটু সামনে আগাইলাম। তখনই মানে তখন যে আমার সাথে যে ঘটনা ঘটলো এটা যদি কারোর সাথে ঘটতো আমি মানে নিশ্চিত সে তখনই অজ্ঞান হয়ে যেত। রাসেল ভাই আমি যখন আর 2-3 পা আগাইলাম তখন আমার পিছন দিয়া আমার ডাক দিল যে এই আকিব। আমি ডাক দেওয়ার সাথে সাথে আমি যখন পিছনে ফিরলাম তখনই মানে আমার কাছে এরকম মনে হয়েছিল যেন আমি পিছনে উড়ে যাবো গা। মানে যখন আমি পিছনে ফিরলাম তখনই আমার এরকম মনে হয়েছিল যেন আমি পিছনে উড়ে যাবো গা। রাসেল ভাই তখন খুব ভয় পাইছিলাম। তখন পিছনে ফিরে দেখলাম কেউ নাই। যখন আবার সামনে ফিরলাম তখন এই আগের অভাবটারে আমি আর দেখতে পাইলাম না। রাসেল ভাই আমি মানে খুব ভয় পাইছিলাম। পরে আর 2-3 পা আগাইতেই আমার পিছন দিয়া মানে ইয়ার মাঝে আমার ঠ্যাঙ্গে আমার পায়ে পুরাতে কে যেন মানে একটা লাথি মারছে আর কি। কে যেন লাথি মারার কারণে আমি ঠাস করে মাটিতে পড়ে গেছি। তো রাসেল ভাই আমি মাটিতে পড়ে জোরে একটা চিৎকার দিয়ে এখানে অজ্ঞান হয়ে গেছি। তো রাসেল ভাই এরপরের ঘটনা, এরপরেই যা ঘটছিল সেটা আমার বাড়িওয়ালার মুখে শোনা। রাসেল ভাই এরপরে আমার চোখ খুললো আমাদের বাড়িওয়ালার রুমে। তো রাসেল ভাই তারপর আমি বাড়িওয়ালার কাছ থেকে জানতে চাইলাম যে আমি অজ্ঞান হওয়ার পর আমার সাথে কি ঘটছিল। তো রাসেল ভাই বাড়িওয়ালা আমার বললো যে আমার জ্ঞান ফিরছে 3 দিন পরে। তো রাসেল ভাই আমি খুব অবাক হয়ে গেছিলাম, এই 3 দিন পরে আমার জ্ঞানটা ফিরছে। তো রাসেল ভাই ওই সময় আমার বাড়িওয়ালা আমার
আমার আব্বু আম্মুর কাছে ফোন দিয়ে জানাইছি আব্বু আম্মু আসছে, আয়সা আমার দেখছে, দেখার পর আমাদের যে বাড়িওয়ালা আমাদের কাছে আমার কাছ থেকে সবকিছু শুনতে চাইতেছে। পরে আমার আব্বু আম্মু ছিল ওইখানে, বাড়িওয়ালা ছিল, আরো কিছু মানুষ ছিল, তারা সকলের কাছে আমি ঘটনাটা খুলে বললাম। ঘটনাটা খুলে বলার পর আমাদের বাড়িওয়ালা একজন অভিজ্ঞ হুজুর আইনা আমাদের দেখাইলো। তো রাসেল ভাই আমি হুজুরের কাছে সবকিছু খুলে বললাম। খুলে বলার পর হুজুর আমাকে পানি পড়া দিল আর একটা তাবিজ দিল, যে তাবিজটা 25 দিনের আগে মানে 25 দিন পরে বলছি খোলার জন্য। তো রাসেল ভাই এরপরে এই তাবিজটা আমি 25 দিন পরে করলাম। 25 দিন পর আবার হুজুর আসলো বাড়িওয়ালার বাড়িতে, তখন আবার আয়সা আমার আরেকটা তাবিজ দিল। আরেকটা তাবিজ দিয়ে বললো যে ইয়া করতে, এই তাবিজটা যাতে 40 দিনের আগে যাতে না খোলা হয়। তো রাসেল ভাই এরপরে আমার আব্বু আম্মু হুজুরকে জিজ্ঞাসা করলো যে তার সাথে এই ঘটনাটা কেন হলো। হুজুর তাদেরকে বললো যে এই বনে এর আগে অনেক কিছু ঘটছে, তো সে একা একা যাইতেছিল, যে এই কারণে কিছু 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 দুষ্ট জিন মানে তারে মেরে ফেলতে চাইছিল। তো রাসেল ভাই এই কথা আমার আব্বু আম্মু শোনার পর আমার আব্বু আম্মু আমার নিয়ে দেশের বাড়িতে চলে গেল। তো রাসেল ভাই এখন আমি বর্তমানে কিশোরগঞ্জে আছি। রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। আমি জানি আমি মানে কিছু গুছায় বলতে পারি না, তারপরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রাসেল ভাই আমার এই ঘটনাটাই ফার্স্ট ঘটনা, যদি সিলেক্টেড হয় তাহলে জানাবেন। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ, বিদায়। কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন, ভালোর তলায় আছে। সরি, আজকে আমি যে ঘটনাটি বলতে চাই সেটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল লেভেলের একটা মেয়ে বন্ধুর মায়ের তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলবো। কিন্তু ঘটনাটি আমি শুনেছি আমার মায়ের কাছ থেকে। ঘটনাটি 2025 সালের রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা, যেটা আমাকে খুবই কষ্ট দিয়েছে, যেটা খুবই বেদনাদায়ক। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছে। তার আগে বলে নিই রাসেল ভাই, আমি বলছি রাজশাহী বিভাগ, সিরাজগঞ্জ জেলা, শাহজাদপুর থানা, কোরশাল গ্রাম থেকে। তো রাসেল ভাই, আমি ঢাকা থেকে ছুটিতে বাড়িতে যাই, তখন আমার আম্মু হঠাৎ করেই বলেন যে তোমার বান্ধবীর আম্মু মারা গেছেন। আমি জিজ্ঞেস করলাম যে কোন বান্ধবী? আম্মু বলল ফরহাদ মাস্টারের ওয়াইফ। তো আমি তখন বুঝে গেলাম যে আমার কোন বান্ধবীর কথা বলছেন। তার আগে বললেন রাসেল ভাই, ফরহাদ মাস্টার ঠিক আছেন আমার বান্ধবীর বাবা, যিনি কিনা গার্লস স্কুলের একজন টিচার, তার ওয়াইফ মারা গেছেন। তো আমি আম্মুকে বললাম যে কিভাবে, ওনার তো কোনো অসুখ বিসুখ কিচ্ছু ছিল না, তাহলে হঠাৎ কিভাবে মারা গেল? আমার আম্মু বলছেন যে তাদের একটা দুইটা তাল গাছ আছে বাড়ির ঘরের পিছনে, যে জায়গাটা একটা আমরা গ্রামের ভাষী বলি পাগার কিংবা খাল, যেটার ধারে তাল গাছে অনেক তাল আছে, যে তালগুলো রাতের বেলায় পেকে পেকে পড়ে, যেগুলো আমার বান্ধবীর আম্মু সংগ্রহ করেন মাঝে মধ্যে সকালবেলা ফজর নামাজের পর। কিন্তু হঠাৎ একটা প্রবলেম দেখা যায়, সেটা হচ্ছে যে একটা ছেলে রোজ তালগুলো ফজর আজানের আগে খুঁটে নিয়ে চলে যায়, যেগুলো আর বান্ধবীর আম্মু সকালবেলা নামাজ শেষ করে গিয়ে পায় না। তো যাই হোক, সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে আমার বান্ধবীর আম্মু নাকি অনেক রাগ করে, যে ছেলেটা প্রতিদিন
তালগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে চলে যায়। তারা বাড়ির মানুষ হয়ে তাল পায় না, তো যার জন্য উনি অনেক রাগ করে এবং চিন্তা করেন যে এরপরের থেকে ফজর নামাজের আগেই রাত্রবেলায় যখন উঠবে তখন তালগুলো কুড়িয়ে নিয়ে এসে রাখবে। তো যেই ভাবা সেই কাজ। একদিন নাকি হঠাৎ ওই ছেলেটা বাড়ির নিচ দিয়ে যাচ্ছিল, তো আমার বান্ধবীর আম্মু ছেলেটাকে দেখে এবং চিনতে পারে। তখনই ছেলেটাকে অনেক বকাঝকা করে যে তুমি রাত্রবেলা তালগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যাও। তো নেক্সট টাইম যদি তোমার তাল গাছের নিচে দেখি তাহলে কিন্তু ভালো হবে না, বলে দিলাম। তো যাই হোক, বকাঝকা করার পরে ছেলেটা কিছু না বলেই চলে যায়। তো বান্ধবীর আম্মু ভাবে যে নেক্সট টাইম থেকে ছেলেটার জন্য আর দোষ দিয়ে লাভ নাই, ফজর নামাজের পরে নয় বরং রাত্রবেলায় তালগুলো কুড়িয়ে রাখবো। যেই ভাবা সেই কাজ। হঠাৎ তো সেই দিনই আবার তার দুইটা মেয়ে, আমার বান্ধবী এবং তার বড় বোন, দুইজন বাবার বাড়ি আসছে। তাদের বলে রাখা ভালো যে তাদের বিয়ে হয়ে গেছে, তো তারা বাবার বাড়িতে আসছেন। তো তার আম্মু ভাবছে যে তাদেরকে তালের বড়া বানিয়ে খাওয়াবে। যে বাবা সেই কাজ। রাত্রবেলা 1টার পরে অর্থাৎ ফজর নামাজের আগে, আজানের আগে ঘুম থেকে উঠে যায় আমার বান্ধবীর আম্মু। উঠে গিয়ে তাল কুড়াতে যায়। তাল কুড়াতে গিয়ে দেখে যে সেই দিনের বেলার সেই ছেলেটা দাঁড়িয়ে অনেকগুলো তাল তার হাতে, সে তাল হাতে নিয়ে হাসছে, মিষ্টি মিষ্টি হাসছে। তো তখন বান্ধবীর আম্মু অনেক রাগান্বিত হয়ে যায়। রাগান্বিত হয়ে ছেলেটাকে গিয়ে চর মারতে যায়, কিন্তু চর না মেরেই অনেক গালাগালি করতে থাকে এবং তার হাত থেকে জোর করে তালগুলো ছিনিয়ে নিয়ে আসে। ছিনিয়ে নিয়ে আসার সময় পিছন থেকে ছেলেটা বলে যে তুই আমার হাত থেকে তাল ছিনিয়ে নিলি, যে তুই আমার হাত থেকে তাল ছিনিয়ে নিয়ে কাজটা ভালো করলি না, চলে যা, খবর হয়ে যাবে আগামী 1 সপ্তাহের মধ্যেই। এরকম ভয় দেখায়, কিন্তু আমার বান্ধবীর মা কোনো ভয় না পেয়ে চলে আসে। চলে এসে তালগুলো রেখে দেয় এবং অনেক গালাগালি করতে থাকে রুমের মধ্য থেকেই। তখন থেকেই নাকি তার শরীর কেমন জানি লাগতেছিল, অসুস্থ অসুস্থ লাগতেছিল। সকল হয়ে যায়, তার শরীর খুব বেশি ভালো না। তো তার শরীর খারাপ করে, পেটে ব্যথা করে, হসপিটালে নিয়ে যায়। হসপিটালে কিছু নেই। প্রথমে তার খুব বেশি শরীর খারাপ করে না, আস্তে আস্তে পেটে ব্যথা, মাথা ব্যথা এগুলো ঘোরাতে থাকে। তার শাশুড়িকে বলে, কিন্তু কেউ মাথায় নেয় না বিষয়টা। 2-3 দিন পরে তার শাশুড়িকে সমস্ত ঘটনা খুলে বলে যে আম্মু, এই ঘটনা আমি একটা ছেলেকে, ওই ছেলেকে তাল কুড়াতে গিয়ে দেখি দাঁড়ায় আছে, তালগুলো আমি ছিনিয়ে নিয়ে আসছিলাম, কিন্তু তারপরে থেকে আমার শরীর ভালো লাগতেছে না। তো হঠাৎই তার শাশুড়ি টের পেয়ে যায়। তার শাশুড়ি কবিরাজ দেখাতে থাকে এবং হসপিটালে নিয়ে যেতে থাকে। হসপিটালে ঘুরতে ঘুরতেই 7 দিনের মধ্যেই তার মৃত্যু হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, রাসেল ভাই, এই ঘটনাগুলো যে তার সাথে ঘটছে এগুলো আমরা বা সবাই কিভাবে জানলো? এগুলো হচ্ছে রাসেল ভাই 4-5 দিন পরেই, মৃত্যুর 2 দিন আগেই আমার বান্ধবীর আম্মু তার সেন্স হারিয়ে ফেলে, নর্মাল সেন্স হারিয়ে ফেলে এবং সে তার মধ্যে কোনো একটা অতৃপ্ত আত্মা ভর করে বসে, যে কিনা কথাগুলো বলতে থাকে যে তোর এত বড় সাহস, তুই আমার হাত থেকে তাল ছিনিয়ে নিয়ে আসিস, তোকে আমি বাঁচতে দিব না, তোকে আমি নিয়ে যাবো। এইসব কথা মৃত্যুর 2 দিন আগে তার মা নিজে নিজেই বলতে থাকে। তো তার শাশুড়ি তখনও বুঝতে পারে এবং সবাইকে বলে যে আমার বৌমা এই কথা, তার সাথে এই ঘটনা ঘটছে, যে আমার পেটে ব্যথার 2 দিন পরে বলছিল, কিন্তু চিকিৎসা নেওয়ার আগেই আগামী 7 দিনের মধ্যেই তার মা মৃত্যুবরণ করেন। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা, যেটা আমি আমার আম্মুর কাছ থেকে শুনছি এবং তাকে গ্রামের সবাই চেনে মোটামুটি, কারণ তার হাজবেন্ড অর্থাৎ আমার ফ্রেন্ডের বাবা একজন টিচার ছিলেন, এখনো আছেন, গার্লস স্কুলের টিচার। তো রাসেল ভাই,
ভালো থাকবেন, ভালো তলে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। বৃহস্পতিবার এবং শুক্রবারের পরে আরও একদিন যাদের ইচ্ছে হয় ভয়ের রাজ্যে হারিয়ে যেতে, তাদের জন্যই এই বিশেষ আয়োজন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জিজ্ঞেস করব না কেমন আছেন। জানি আল্লাহর রহমতে আপনি সব সময় ভালো আছেন আর ভালোর দলে আছেন। প্রথমে আমার পরিচয়টা দিই। আমি শিবলু বিশ্বাস রাজবাড়ী জেলা থেকে বলছি। আমি স্নাতক প্রথম বর্ষের একজন ছাত্র। আমার বাড়ি রাজবাড়ী জেলার সদর উপজেলার কোনো একটি গ্রামে। পুরো ঠিকানা ও গ্রামের নাম উল্লেখ করতে না পারার জন্য দুঃখিত। চলুন আর কথা না বাড়িয়ে ঘটনায় প্রবেশ করা যাক। তখন সময়টা ছিল 2001 সালের শেষের দিকে। ঘটনাটি মূলত আমার দাদাকে নিয়ে ঘটা এবং ঘটনাটি আমাদের স্কুল কেন্দ্রিক। আমাদের বাড়ির সাথেই আমাদের গ্রামের স্কুল অবস্থিত। বাড়ি থেকে স্কুলে যেতে 1 মিনিটের মতো সময় লাগতো, মানে একেবারেই কাছে। আমার দাদা ছিলেন স্কুলের নাইট গার্ড, এখন অবসরপ্রাপ্ত। আমরা এটা সবাই জানি যে গ্রামে গরমের দিনে বিদ্যুতে খুব ঝামেলা হয়। তখন প্রতিদিন সন্ধ্যার পর বিদ্যুৎ একদম নিয়ম করে চলে যেত বলা যায়। সন্ধ্যার পরে বিদ্যুৎ যাওয়াটা ছিল নিত্যদিনের কাহিনী। এছাড়া আকাশে মেঘের দেখা মিললে আর গাছে গাছে যখন ঝড়ের পূর্বাভাস জানিয়ে দিত, ওই দিন আর বিদ্যুতের আশা করা ছিল বোকামি। তো এমন একদিনে রাত 11টার মতো বাজে, তখন বিদ্যুৎ নেই, প্রচন্ড গরম পড়েছে। আমার দাদা গরমে ঘুমোতে পারছেন না, তার ঘুম ভেঙে গেছে। দাদা তখন ঘর থেকে বের হয়ে আসলেন আর ভাবলেন বাড়ি থেকে বালিশ আর পাটি নিয়ে স্কুলের বারান্দায় ঘুমোতে যাবেন। তো যেই ভাবা সেই কাজ, দাদা একটা বালিশ আর একটা পাটি নিয়ে স্কুলের দিকে যাচ্ছিলেন। তো এমন সময় আমাদের পাশের বাড়ির এক চাচা দাদাকে এসে বলছেন, চাচা চলেন আমিও যাব একসাথে ঘুমাতে। তার কথা শুনে দাদা বললেন, চলো। বলে রাখা ভালো, স্কুলের মাঠে বেশ কয়েকটি কাঁঠাল গাছ ছিল আর কিছু মেহগনি গাছ। যদিও গাছগুলো এখন আর নেই। গাছগুলো কেটে সেখানে এখন নতুন বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। তো যাই হোক, ঘটনায় ফিরি। দাদা আর সেই চাচা মিলে গেল ঘুমাতে। স্কুল মাঠে তখন ভালোই বাতাস বইছিল। তো দাদা আর সেই চাচা পাটিটা বারান্দায় বিছিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই সেই চাচা ঘুমিয়ে গেল, কিন্তু আমার দাদার ঘুম আসছিল না। দাদা এদিক ওদিক তাকাতাকি করছিলেন। একটা সময় পরে দাদারও চোখ লেগে আসলো। আমার দাদা প্রায় ঘুমিয়ে গেছেন। এমন সময় কিছু একটা মাটিতে ধপ করে পড়ার শব্দে দাদার ঘুমটা ভেঙে গেল। দাদা এদিকে সেদিকে তাকিয়ে দেখতে লাগলেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। দাদা তার মনের ভুল মনে করে আবারও ঘুমানোর চেষ্টা করলেন, কিন্তু এইবার আর ঘুম আসছে না তার। তিনি একটা বিড়ি জ্বালিয়ে টানতে শুরু করলেন আর ভাবতে লাগলেন শব্দটা কিসের হতে পারে। কিছুক্ষণ পর দাদা আবার শুয়ে পড়লেন। তিনি বারান্দার সামনে কাঁঠাল গাছটার দিকে তাকিয়েছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন গাছে কি যেন একটা নড়াচড়া করছে। দাদা একটু নড়ে চড়ে বসলেন। ব্যাপারটা কি? তিনি লক্ষ্য করলেন যে গাছ থেকে লেপ কম্বলের মতো দেখতে কিছু একটা মাটিতে পড়ল। তারপর সেখান থেকে দুইটা মানুষের মতো আকৃতি অবয়বে পরিণত হলো, একটা বড় একটা ছোট। এরপর সেই অবয়ব দুটি তার দিকে এগিয়ে আসতে লাগলো। আমার দাদা বেশ সাহসী, তিনি ব্যাপারটা ভালোভাবে দেখার জন্য উঠে বসলেন। অবয়ব দুটি যখন খুব কাছে চলে আসলো, তখন দাদা দেখতে পেলেন তাদের মুখ দেখা যাচ্ছে না, মুখের জায়গায় ধোয়ার মতো। দাদা তখন ভয় পেয়ে গেলেন। ভয়ে দাদার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আর সেই চাচা তখনও ঘুমিয়েই ছিলেন। দাদা তাকে ডাকতে যাবেন, কিন্তু তিনি তার হাত পা কিছুই নাড়াতে পারছেন না। এরপর তিনি মনে মনে আল্লাহকে ডাকতে লাগলেন। এভাবে কিছুক্ষণ থাকার পর দাদা জোরে একটা চিৎকার দিলেন। চিৎকার শুনে অবয়ব দুটির চোখের পলকে উধাও হয়ে গেল। ততক্ষণে দাদার চিৎকার শুনে চাচারও ঘুম ভেঙে গিয়েছে। তখন দাদা চাচাকে সবকিছু খুলে বললেন। তারপর চাচা সবকিছু শুনে বললেন যে, চলেন বাড়ি যাই, এখানে থাকা ঠিক হবে না। পরে দাদা আর সেই চাচা মিলে বাড়ি চলে আসলেন। তারপর থেকে আর কখনোই যত গরমই পড়ুক না কেন, স্কুলের বারান্দায় থাকার সাহস কেউ দেখায়নি। তো এই ছিল ঘটনা। ভালো লাগলে প্রচার করবেন। অনেকদিন ধরেই ঘটনাটি শেয়ার করব বলে ভাবছিলাম, কিন্তু আজ লিখেই ফেললাম। শুভকামনা রইল ভূত.com
দীর্ঘজীবী হোক, এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতেও আপনার ঘটনা